হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভেক্টর এই চ্যাপ্টারটার 7 নাম্বার ক্লাসে আমাদের সবাইকে স্বাগতম। তো এই চ্যাপ্টারের উপর আমাদের 6টা ক্লাস হয়েছে। তো এই ক্লাসটা করার জন্য অবশ্যই আগের 6টা ক্লাস করে আসতে হবে। আমরা আগের 6টা ক্লাসেই ম্যাক্সিমাম জিনিস কভার করে ফেলছি। ছোট্ট 2টা টপিক বাকি ছিল, ওই 2টা টপিক আমরা আজকের ক্লাসে কভার করব। যদিও দ্বিতীয় টপিকটা অনেক বড়, আমাদের আজকের ক্লাসটা একটু বড় হবে এবং আজকের ক্লাসের মাধ্যমেই ভেক্টর পুরোপুরি শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা করার জন্য অবশ্যই আগের ক্লাসগুলো রিভিউ করা মাস্ট, স্পেশালি 6 নাম্বার ক্লাসটা। 6 নাম্বার ক্লাসটা রিভিউ করে আসা মাস্ট, না হলে কিছু বুঝবা না কিন্তু। ঠিক আছে, তো আমরা প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করব, সরল রেখার ভেক্টর সমীকরণ। আমরা এটা গত ক্লাসে পড়ছিলাম, তাই না? আমাদের বইয়ে আরেকটা চ্যাপ্টার আছে সরল রেখা। সরল রেখা চ্যাপ্টারে সাধারণত দ্বিমাত্রিক সরল রেখার সমীকরণ নিয়ে আলোচনা করা হয়। দ্বিমাত্রিক, যেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে। ভেক্টরে যেই সরল রেখা নিয়ে আলোচনা করা হয়, এটা দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিকই হইতে পারে। বোঝা গেল? তো আমরা একটু দেখি। আমরা ফার্স্টে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকি। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, বা যে কোনো একটা ধরতে পারো। এটা হচ্ছে ধরো এক্স অক্ষ, এটা ধরো আমাদের জেড অক্ষ, বা এক্স ওয়াই জেড, তুমি যেভাবে ইচ্ছা ধরতে পারো। এখন এই 3D-তে একটা সরল রেখা, 3D সরল রেখার উদাহরণ কি? এই যে এই কলমটা, এই কলমটা, ওই কলমটা। তো 3D সরল রেখা বোঝানোর জন্য দুইটা জিনিস দরকার। প্রথমত যে কোনো একটা বিন্দু দরকার আর দিক দরকার। যে কোনো একটা বিন্দু দরকার আর দিক দরকার। ফর এক্সাম্পল, ধরো এই যে হলুদ কালারের জিনিসটা, এটা একটা সরল রেখা, ঠিক আছে? ত্রিমাত্রিক সরল রেখা, বুঝছো? এটা 3D-তে আছে। তো এইটার উপরস্থ একটা বিন্দু, একটা বিন্দুর স্থানাঙ্ক ধরো এ বিন্দু। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে এই রেখার উপরস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন এটার দিক আমি যদি জানতে পারি, তাহলে এই যে সরল রেখাটা, 3D সরল রেখাটা, তার ভেক্টর ইকুয়েশন আমি বের করে ফেলতে পারবো। আমার টার্গেট এই যে হলুদ রেখাটা, একটা ত্রিমাত্রিক রেখা, এটা কিন্তু এই বোর্ডে নাই, ধরো বোর্ডের বাইরে আছে। এটার সমীকরণ লাগবে। তো এটার উপরস্থ একটা বিন্দু লাগবে, আর এটার দিক। তো এটার দিক প্রকাশের জন্য আরেকটা ভেক্টর হলেই হয়। ধরো আমি বললাম এই যে রেখাটা, সেটা এই ভেক্টরটার সমান্তরাল, সেটা এই ভেক্টরটার সমান্তরাল, বুঝছো? এই যে এই ভেক্টরটার সমান্তরাল, তার মানে এটার দিক যা, এটার দিক তাই। সো এই ভেক্টরটা ধরো আমি, এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ঠিক আছে? তাই যদি হয়, আমাদের এই যে হলুদ রেখাটা তার ইকুয়েশন কি হবে? হলুদ রেখাটা তার ইকুয়েশন হবে এ বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল, অর্থাৎ এটার দিক প্রকাশ করতেছে। তাহলে ইকুয়েশন হবে এ প্লাস টি ইন্টু বি ভেক্টর, এ প্লাস টি ইন্টু বি ভেক্টর। টিটা কি? টি একটা পরামিতিক চলক। টি এর মানটা তুমি ভ্যারি করতে পারবা, চেঞ্জ করতে পারবা, বুঝছো? টি এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। টি এর মান চেঞ্জ করে টি এর মান 0 বসালে কি এই বিন্দুটা পাচ্ছ? টি এর মান যদি 1 বসাও, তাহলে হয়তো এই বিন্দুটা পাবা। টি এর মান এভাবে যে কোনো বাস্তব সংখ্যা বসায় তুমি এই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নিয়ে আসতে পারবা এই সমীকরণের মাধ্যমে। বোঝা গেল? এই সমীকরণের মাধ্যমে। তো এটাকে বলা হয় ভেক্টর সমীকরণ। এটাকে কি বলা হয়? এই যে ত্রিমাত্রিক সরল রেখা, তার ভেক্টর ইকুয়েশন, তার ভেক্টর সমীকরণ। এখন এটার কার্তেশীয় সমীকরণ বলে আরেকটা ব্যাপার আছে, বুঝছো? এই জিনিসটার, এই যে সরল রেখাটা, এটার কার্তেশীয় সমীকরণ বলে আরেকটা ব্যাপার আছে। তো এটার কার্তেশীয় সমীকরণ কি হবে বলতেছি তোমাদের। কার্তেশীয় সমীকরণ কি হবে? ধরো আমার টার্গেট কি? এটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আসতে পারবে এমন কোনো একটা সমীকরণ। তো ধরো এটার উপরস্থ যে চলমান বিন্দুসমূহ, তার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এক্স ওয়াই জেড, মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হচ্ছে অবস্থান ভেক্টরটা এটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো এক্স, এই যে
এটা কিন্তু চলমান বিন্দু, এটা এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু হইতে পারে। এক্স মাইনাস এ এক্স, সেটা কি এই ভেক্টরটার আই ক্যাপের সহগ হয় না? দেখো এক্স মাইনাস এ এক্স বাই বি এক্স, এই অনুপাতটা যা হবে, বুঝো 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 আমি কি করতেছি, একটু বুঝো। পি যদি এই বিন্দুটা হয় আর এ হচ্ছে এইটা, তাহলে এই ভেক্টরটা কেমন হবে? পি মাইনাস এ না? আমাকে বলো তো, এই যে এইটা কেমন হবে? এটা কেমন হবে? পি ভেক্টর মাইনাস এ ভেক্টর, সেটা কত হয় আমাকে বলো তো? এক্স মাইনাস এ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস এ ওয়াই জে ক্যাপ প্লাস জেড মাইনাস এ জেড কে ক্যাপ, তাই না? আমাকে বলো, বুঝছো এতটুকু? আচ্ছা, আবার আমি কিন্তু বলছি এটা এই ভেক্টরের সমান্তরাল, দিক একই, তাহলে এই ভেক্টরটা, এই যে পি মাইনাস এ ভেক্টরটা আর এটা সমান্তরাল না? দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, আমরা কি শিখছিলাম? আই ক্যাপের সহগদ্বয়ের অনুপাত সমান জে ক্যাপের সহগদ্বয়ের অনুপাত, এই যে ওয়াই মাইনাস এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়ালস টু কে ক্যাপের সহগদ্বয়ের অনুপাত। বুঝতে পারছো? তাহলে এইটা যেটা আসছে সেটাই কি আসলে এই যে সরল রেখাটা তার কার্তেশীয় সমীকরণ। বোঝা গেল? পুরো ব্যাপারটা তো বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এখন এই কনসেপ্টটাই একটু অন্যভাবে মাঝে মাঝে এরকম ভাবে আসে। দেখো এই কনসেপ্টটাই কিভাবে বলে আমরা গত ক্লাসে দেখছি। এবার আর এই ভেক্টরটা দেওয়া থাকে না। দেখো দেখো এই সরল রেখাটার সমীকরণ বের করার জন্য দুইটা জিনিস দরকার। প্রথমত এই সরল রেখার উপরস্থ একটা বিন্দুর অবস্থান ভেক্টর, যেটা হচ্ছে এটা, এবং এটা দিক প্রকাশের জন্য আরেকটা ভেক্টর, যেমন বলে দিল এই ভেক্টরের সমান্তরালে আছে, তাহলে দিক প্রকাশ করতেছে এইটা। এভাবে বলতে পারে, অথবা যেটা করতে পারে সেটা হচ্ছে দিক প্রকাশের এই ভেক্টরটা দিল না, ও কি করলো? এই রেখার উপরে এই দুইটা বিন্দু দিয়ে দিল, বি বিন্দু, ধরো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ঠিক আছে, তো এই দুই বিন্দুগামী যে সরল রেখাটা তার ইকুয়েশন, তো এটা বের করে আমরা শিখছি না? এটাতে কি করা লাগে? বিন্দু তো দুইটা দেওয়া আছে, তো তুমি যে কোনো একটা বিন্দুকে চুজ করতে পারো, আর দিক প্রকাশের জন্য একটা ভেক্টর লাগবে। দেখো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে এবি ভেক্টর বা বিএ ভেক্টর তুমি বের করে ফেলতে পারবা না? আমাকে বলো তো, এবি ভেক্টরটাও চাইলে বের করে ফেলতে পারবা, বিএ ভেক্টরটাও চাইলে বের করে ফেলতে পারবা। তাহলে এই সরল রেখাটার দিক এবি বা বিএ যে কোনোটার দিকেই তো হবে। বুঝতে পারলাম? তাহলে এইটার ইকুয়েশন কি হবে আমাকে বলো তো? এইটার ইকুয়েশন কি হবে আমাকে বলো তো? এ ভেক্টর প্লাস টি ইন্টু এবি ভেক্টর, বা এ ভেক্টর প্লাস টি ইন্টু বিএ ভেক্টর। ভাইয়া এবি দিলেন, এখানে বিএ দিলেন, অসুবিধা হবে না? দেখো টি কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা ইচ্ছা মতো। সো উপরেরটার ক্ষেত্রে টি এর ভ্যালু +1 বসালে যেটা আসবে, নিচেরটার ক্ষেত্রে টি এর ভ্যালু -1 বসালে তা আসবে। একদম কমন সেন্স কিন্তু, ঠিক আছে? বা তুমি এভাবেও করতে পারো, বি প্লাস টি ইন্টু এবি ভেক্টর, বি, আমরা কিন্তু গত ক্লাসে এগুলো দেখছি, টি ইন্টু বিএ ভেক্টর। ঠিক আছে, যখন ওই রেখার উপরস্থ দুইটা বিন্দু দেওয়া থাকবে, তুমি তো একটা বিন্দু ফর্মুলার জন্য ব্যবহার করবা, আর এই সরল রেখাটার দিক প্রকাশের জন্য একটা ভেক্টর লাগবে না? সেই ভেক্টর কি? তুমি এবি ভেক্টরটা বের করতে পারবা, বা বিএ ভেক্টর বের করতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আমরা এখন অঙ্কে যাই। দেখো কি বলছে। আর একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। দেখো তো, একটা সরল রেখার ভেক্টর ইকুয়েশন, তাই না? এটা একটা ত্রিমাত্রিক সরল রেখা, বুঝছো? দেখো আর ইকুয়ালস টু এটা একটা ত্রিমাত্রিক সরল রেখা। এখন এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু তুমি এখান থেকে বানাইতে পারবা। এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর
তুমি এটা থেকে বানাইতে পারবা। কিভাবে বানাবা? টি এর ভ্যালু চেঞ্জ করে করে। টি এর ভ্যালু 0 বসাইলে অবস্থান ভেক্টর হয় এইটা, 1 বসালে 1.1, এভাবে বসায় বসায় বানাইতে পারবা। ঠিক আছে? এখন এই সরল রেখার উপর অবস্থিত দুইটা বিন্দু, একটা হচ্ছে পি বিন্দু। পি কখন? যখন টি এর মান 1। আর কিউ বিন্দু, কিউ কখন? যখন টি এর মান 5। তাহলে পি কিউ এর দূরত্ব বের করো। আমাকে বলো তো এই সরল রেখার ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস t ইন্টু 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এটা এই সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন। তার মানে এখান থেকে এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর তুমি বের করতে পারবা, তাই না? এখন যখন টি এর মান 1, তখন কি পি বিন্দুর অবস্থান ভেক্টর বের হবে। তাহলে টি ইকুয়ালস টু 1 যদি বসাও, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ, টি এর মান 1 বসাইছো, প্লাস 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। কত হয় বলো তো? i আর 6i, 7i ক্যাপ, 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বুঝে গেছে? তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর বের হলো। এখন কার অবস্থান ভেক্টর বের করা লাগবে আমাকে বলো তো? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তখন টি এর ভ্যালু কত? 5। যখন কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস 5 ইন্টু 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। বুঝে গেছে? দেখো তো কত হয়? 5 6 30, 30 আর 1 31, 31i ক্যাপ প্লাস 4 মাইনাস 10, তাহলে মাইনাস 6j ক্যাপ, মাইনাস 6j ক্যাপ, 1 প্লাস 15, 16k ক্যাপ। পি বিন্দু আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বের হলো। তারপরের কাজ কি হবে? পি কিউ এর দূরত্ব। পি কিউ এর দূরত্ব মানে কি? তুমি পি কিউ ভেক্টরটা বের করবা, সেটা কি হবে? কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, তারপর এটার দৈর্ঘ্যটা বের করবা। পি কিউ এর দৈর্ঘ্য সবাই বের করতে পারবা না? পারবা তো? ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আমরা পরেরটায় যাচ্ছি। দেখো, একটা সরল রেখার ভেক্টর সমীকরণ হচ্ছে এইটা। তার মানে কি? এই সমীকরণের মাধ্যমে তুমি এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করা, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্কটাও বের করে ফেলতে পারবা। এখন তোমাকে কি বলছে? a, b, 0 এই বিন্দুটা এই রেখার উপরস্থ হলে a আর b এর মান বের করো। কাহিনী বুঝছো? একটা রেখার ইকুয়েশন দেওয়া আছে। এখন এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে কি ওইটা এটাকে সিদ্ধ করবে? সিদ্ধ করা না, ওই ছোট ক্লাসের কনসেপ্ট বলতে সরল রেখা চ্যাপ্টারের কনসেপ্ট। সেটা কার্তেশীয় সমীকরণে করা যায়। এটা তো কার্তেশীয় সমীকরণ, এটা ভেক্টর সমীকরণ। বুঝছো কথা? এটা কি ভেক্টর সমীকরণ? সো ভেক্টর সমীকরণে কি করা লাগবে? ভেক্টর সমীকরণ থেকে যেটা করা যায়, টি এর কোনো একটা মানের জন্য এটার ভ্যালু a, b, 0 হবে। টি এর কোনো একটা মান, আমি কি বলছিলাম? টি এর বিভিন্ন মান বসায়, টি এর মান চেঞ্জ করে করে এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আসতে পারবা, অবস্থান ভেক্টর নিয়ে আসতে পারবা। তার মানে টি এর কোনো একটা মানের জন্য স্থানাঙ্কটা a, b, 0 আসবে। a, b তো জানি না, কিন্তু 0 তো জানি। সো টি এর কোন মানের জন্য 0 হয়? আমরা একটু খেয়াল করি তো। কে ক্যাপের সহগ 0। তার মানে কে ক্যাপের সহগ কত আমাকে বলো তো? -5। প্রশ্ন মতে যেই বিন্দুটা দেওয়া আছে তার কে ক্যাপের সহগ কত? 0। এখন আমরা দেখব টি এর কোন মানের জন্য কে ক্যাপের সহগ 0 হয়। টি এর সেই মানটা বসালেই কি আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা পাবো না? সেখান থেকে
এ আর বি এর মান বের হয়ে যাবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো কি বলছে। এটা সরলরেখার ভেক্টর ইকুয়েশন। তার মানে আমি টি এর মান চেঞ্জ করে করে এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর বা ত্রিমাত্রিক স্থানাঙ্কটা আনতে পারবো। আচ্ছা, এখন ত্রিমাত্রিক স্থানাঙ্কের কে ক্যাপের সহগটা 0। তো আমি একটু দেখি কে এর কোন মানের জন্য এটা 0 হয়। বুঝছো? সেই টি এর মানটা বের করতে পারলেই কাজ শেষ। টি এর মানটা এখানে বসাইলেই এই বিন্দুটার অবস্থান ভেক্টর চলে আসবে, মানে এ বি এর মানও চলে আসবে। তো আমরা দেখি প্রশ্ন মতে -5 মাইনাস 2t ইকুয়ালস টু 0, তাই না? আমি জাস্ট কে ক্যাপের সহগগুলো নিলাম। -5 মাইনাস 2t ইকুয়ালস টু 0। তাহলে 2t ইকুয়ালস টু 5 মাইনাস 5, সেখান থেকে আমাদের টি এর মান কত? -5/2। ঠিক আছে? তো টি এর মান -5/2 হলে আমাদের যে অবস্থান ভেক্টরটা সেটাকে আমরা ধরো পি দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে? টি এর মান যদি -5/2 হয় তাহলে আমাদের যে অবস্থান ভেক্টরটা সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করলাম। তুমি বাংলায় একটু লিখে নিবা 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ প্লাস টি এর মান কত? -5/2 -5/2 i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এখন এটা সিম্পলিফাই করো, দেখো i ক্যাপ কত হয়? 3i ক্যাপ মাইনাস 5/2। আমার কাছে ক্যালকুলেটরটা কোথায়? দাঁড়াও, এই তো ক্যালকুলেটর। হ্যাঁ, দেখো একটু ক্যালকুলেট করো। 3i ক্যাপ মাইনাস 5/2, 3 মাইনাস 5/2 কত হয়? হাফ i ক্যাপ। 2 প্লাস 2.5 ইন্টু 6 17 প্লাস 17 j ক্যাপ, আর ওদিকে হচ্ছে -5 প্লাস 2.5 ইন্টু 2 প্লাস 0 k ক্যাপ। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর হইল, তাহলে এটার স্থানাঙ্ক কি? হাফ 17 0 ওখান থেকে। তাহলে আমাদের a এর ভ্যালু কত? হাফ, b এর ভ্যালু কত? 17, আর ওটা তো 0ই। বোঝা গেল? জাস্ট এই কথাটা মনে রাখো, সরল রেখার যে ভেক্টর ইকুয়েশন সেখানে একটা জিনিস তুমি চেঞ্জ করতে পারবা, সেটা হচ্ছে টি এর মান চেঞ্জ করে করে এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক তুমি বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা পরেরটাই যাই। কোশ্চেনটা পড়ো। ভেক্টর পদ্ধতিতে এটা এবং এটা এর ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো তো, এটা কি একটা ভেক্টর না? এটা কিন্তু একটা অবস্থান ভেক্টর, এটা কিন্তু অসীম ভেক্টর না, এটা একটা অবস্থান ভেক্টর, তাই না? এটাও একটা অবস্থান ভেক্টর। এই দুইটা অবস্থান ভেক্টরের ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ, ব্যাপারটা তো বুঝলাম না। আমি একটু চিত্র আঁকাই। এটা ধরো আমাদের XY আর Z অক্ষ। ঠিক আছে? XY আর Z অক্ষ আঁকালাম। ঠিক আছে? এখন প্রথমটা 3 প্লাস 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা একটা অবস্থান ভেক্টর। তো আমি যদি চিত্রের মাধ্যমে আঁকাই, এই অবস্থান ভেক্টরটা দেখতে হয়তো এরকম কিছু একটা হবে। বুঝছো? এই অবস্থান ভেক্টরটা দেখতে হয়তো এরকম কিছু একটা হবে। এটা আমি একটা নাম দিয়ে দিলাম। এটা একটা নাম দিয়ে দিলাম এ ভেক্টর। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তুমি পরীক্ষার খাতায় লিখবা, আমি এখানে শর্টে দেখানোর জন্য এ ভেক্টর দিলাম। আমাদের আরেকটা অবস্থান ভেক্টর আছে। অবস্থান ভেক্টরগুলো কিন্তু সবগুলো মূল বিন্দু থেকে শুরু হয়, তাই না? অবস্থান ভেক্টরগুলো কিন্তু সবকিছু মূল বিন্দু থেকে শুরু হয় এবং তারা সসীম, তারা কিন্তু অসীম না। তারা সসীম, তারা কিন্তু অসীম না। এই অবস্থান ভেক্টরটার নাম দিলাম বি ভেক্টর। আচ্ছা, তাহলে এই যে দুইটা অবস্থান ভেক্টর, পৃথিবীর যত অবস্থান ভেক্টর আছে বা যত ভেক্টর আছে, ওরা সবাই কোন বিন্দুতে ছেদ করে? মূল বিন্দুতে। তাহলে এটা এবং এইটা, এই দুইটার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে এমন একটা সরল রেখার সমীকরণ বের করতে বলছে যেটা মূল বিন্দু দিয়ে যায়, তাই না? কোশ্চেন বুঝে তো এতটুকুই বুঝতে পারলাম।
তার মানে 0,0,0 বিন্দু দিয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এখন সরল রেখার সমীকরণের জন্য দুইটা জিনিস লাগে, আমি তোমাকে বলছিলাম, একটা বিন্দু লাগে আর দিকের জন্য একটা ভেক্টর লাগে। বিন্দুটা তুমি পাইছো, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, কিন্তু দিক প্রকাশকারী কোনো ভেক্টর কি দেওয়া আছে? না তো, না তো, তাই না? তোমাকে যদি বলতো এই দুইটার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এবং আরেকটা ভেক্টর ধরে এরকম, আরেকটা ভেক্টর ধরে এরকম এম আই ক্যাপ প্লাস এন জে ক্যাপ, এমনি না, পি কিউ আর, পি আই ক্যাপ প্লাস কিউ জে ক্যাপ প্লাস আর কে ক্যাপ, তোমাকে যদি বলতো এই দুইটা ভেক্টরের ছেদবিন্দু দিয়ে যায় এবং এই ভেক্টরটা সমান্তরাল, সেক্ষেত্রে তুমি ইকুয়েশনটা খুব ইজিলি বের করতে পারতা। সেক্ষেত্রে তুমি ইকুয়েশনটা খুব ইজিলি বের করতে পারতা। কি হইতো? 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ প্লাস টি ইন্টু ওই ভেক্টরটা পি আই ক্যাপ প্লাস কিউ জে ক্যাপ প্লাস আর কে ক্যাপ। তার মানে এখানে কোশ্চেনে কিছুটা শর্টেজ আছে। এটা হচ্ছে তুমি যদি নর্মালি চিন্তা করো, কিন্তু এখানে আসলে ভাষায় একটু অসামঞ্জস্যতা আছে। এটা আসলে যেটা বুঝাইছে সেটা হচ্ছে এই দুইটা তো অবস্থান ভেক্টর, তাই না? তার মানে এই দুইটা আসলে কি নির্দেশ করে? অবস্থান ভেক্টর কি নির্দেশ করে? বিন্দু নির্দেশ করে না? অবস্থান ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি নির্দেশ করে? বিন্দু। এই ভেক্টরটাই তো এই বিন্দুটা নির্দেশ করে, যার একটা প্রান্ত এটা, একটা প্রান্ত এটা। তাহলে এটা আসলে কোন বিন্দুটা নির্দেশ করে আমাকে বলতো? 3,1,1, তাই তো? এটাও কি নির্দেশ করে? মনে রাখবা, অবস্থান ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি নির্দেশ করে? বিন্দু। এখানে অ্যাকচুয়ালি যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে এই দুইটা বিন্দুগামী যেই রেখার সমীকরণ সেটা কি, বুঝছো? এই দুইটা বিন্দুগামী যেই রেখার সমীকরণ, ওটার সমীকরণটা চাইছে। যদিও কোশ্চেনে একটু বোঝা যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি চাইছে। বুঝতে পারলা? কোশ্চেনটা আর একটু ক্লিয়ার করে দরকার ছিল। এই দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এখন এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ তো তুমি জানোই, জানো না? আমাকে বলো ইকুয়েশন কি হবে? অনেক ভাবে বের করা যায়, তাই তো? তুমি এরকম করতে পারো a প্লাস টি ইন্টু বি মাইনাস এ, এটা করতে পারো। বা এই যে এটা দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বাইর করার তো অনেকগুলা ফর্মুলা দেখছিলাম, সেই অনেকগুলা ফর্মুলার কোন একটা অ্যাপ্লাই করলেই হয়, অনেকগুলা ফর্মুলার কোন একটা অ্যাপ্লাই করলেই হয়। বোঝা গেল? ক্লিয়ার তো? ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন দেখব দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণ কেমনে বাইর করে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ আমরা কেমনে বাইর করব? কাহিনী বুঝছো কি বলছি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ আমি কেমনে বের করব? ঠিক আছে, আচ্ছা। তো সরল রেখার সমীকরণ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো একটা সরল রেখা হচ্ছে এইটা, এটা সমীকরণ কি আমাকে বলো তো? a প্লাস টি ইন্টু বি, এরকম না? যেখানে a নির্দেশ করে এই সরল রেখার উপরস্থ একটা বিন্দুর অবস্থান ভেক্টর, আর বি কি নির্দেশ করে? বি কি নির্দেশ করে? এটার দিকটা, তাই না? বি কি নির্দেশ করে? এটার দিকটা, তাই না? আমাকে বলো। তাই তো, এটা কিন্তু বুঝাইছি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা সরল রেখার সমীকরণের জন্য দুইটা জিনিস দরকার, একটা বিন্দু আর দিক প্রকাশের জন্য একটা ভেক্টর। আচ্ছা, এটা তো একটা গেল। যেহেতু এটা প্রথম, আমি একটু সাবস্ক্রিপ্ট দিয়ে 1 লিখে দিই। 1 নাম্বার সরল রেখার ইকুয়েশন। এখন আমরা আরেকটা সরল রেখার ইকুয়েশন দেখলাম, সেটা হচ্ছে এরকম। তো এটার ইকুয়েশনটাও তো এরকম হবে। এটার উপরস্থ একটা বিন্দু থাকবে, সেই বিন্দুর অবস্থান ভেক্টর a2, আর এটার দিক প্রকাশের জন্য কি আমাদের আরেকটা ভেক্টর থাকবে, b2 দিয়ে প্রকাশ করলাম। তাহলে এইটার ইকুয়েশন কি হবে আমাকে বলো তো? a2 প্লাস টি b2, তাই না? তাই তো। এখন তোমাকে যদি
তোমাকে যদি এই দুইটা সরল রেখার ইকুয়েশন দিয়ে আমি বলি এদের অন্তর্ভুক্ত কোণ বাইর করো, এদের অন্তর্ভুক্ত কোণ বাইর করো, তুমি কি বাইর করতে পারবা? এদের অন্তর্ভুক্ত কোণ মানে কি আমাকে বলো তো? এদের দিক দুইটার অন্তর্ভুক্ত কোণ, এদের দিক দুইটার অন্তর্ভুক্ত কোণ। এদের দিক দুইটার অন্তর্ভুক্ত কোণ মানে কি? এদের দিক প্রকাশকারী যে ভেক্টর দুইটা তাদের অন্তর্ভুক্ত কোণ, তাদের অন্তর্ভুক্ত কোণ মানে এই কোণটা, এই কোণটা থিটা। তাহলে কি b1 আর b2 যে ভেক্টর দুইটা আছে তাদের অন্তর্ভুক্ত কোণ বাইর করতে পারলেই কাজ শেষ না? b1 আর b2 তাদের অন্তর্ভুক্ত কোণ বাইর করতে পারলেই কাজ শেষ না? তাইলে তোমাকে যদি দুটা সরল রেখার ইকুয়েশন দিয়ে তাদের মধ্যবর্তী কোণ বাইর করতে বলে তুমি কি বের করবে বলো তো? b1 আর b2 এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বাইর করা বাচ্চাদের কাজ, তাই না? তাই তো? ঠিক আছে, বুঝছো? একদম সহজ কনসেপ্ট, একদম সহজ কনসেপ্ট। তোমাকে যদি দেখাইতে বলে এই দুইটা রেখা পরস্পর লম্ব, কি করবা? কেমনে দেখাবা? কেমনে দেখাবা? b1 ডট b2 যদি 0 হয় তাহলে তারা কেমন? লম্ব। সমান্তরাল দেখাইতে যদি বলে তাহলে কি করবা? b1 আর b2 এই দুইটা ভেক্টর সমান্তরাল দেখালেই কাজ শেষ। হ্যাঁ, সমান্তরাল দেখানোর উপায় কিন্তু আমরা জানি, বুঝছো? দেখো দেখো দেখো, দুইটা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করো যাদের ভেক্টর সমীকরণ, খেয়াল করছো? এই যে এটা কি ছিল? a1 আর এতটুকু হচ্ছে b1। তাহলে আমাদের b1 যেই ভেক্টরটা, b1 যেই ভেক্টরটা সেটা কত আমাকে বলো? 11i ক্যাপ প্লাস 5j ক্যাপ। সুন্দর করে লিখবা। ধরি প্রথম সরল রেখার সমীকরণ a1 প্লাস t ইন্টু b1, তারপর সেখান থেকে b1টা কি এটা, তারপর লিখবা দ্বিতীয় সরল রেখার সমীকরণ a2 প্লাস t ইন্টু t তো না s, আচ্ছা, ইন্টু b2। ঠিক আছে, তাহলে b2 কত আমাকে বলো তো? t দিছে এক জায়গায়, s দিছে এক জায়গায়, অসুবিধা নেই, দেওয়া যায়। একটা অজানা রাশি থাকবে সরল রেখার ভেক্টর ইকুয়েশনে, একটা অজানা রাশি, সেটা t দিয়ে প্রকাশ করতে পারে, s p যা ইচ্ছা তা দিয়ে প্রকাশ করতে পারবা। b2 কত? মাইনাস 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো এই দুইটার অন্তর্ভুক্ত কোণ বের করলেই কাজ শেষ। তাহলে থিটা কি? b1 আর b2 ভেক্টর তাদের অন্তর্ভুক্ত কোণ মানে b1 ডট b2, নিচে কি b1 এর মান ইন্টু b2 এর মান, থিটা বের করে ফেলবা, থিটা বের করে ফেলবা। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা এবার আসি, তোমাকে যদি বলে, বুঝো কথাটা, বুঝো, একটু খেয়াল করো, আমি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকতেছি, সবাই মনোযোগ দিবে, এটা অনেকে বুঝে না। আমি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকতেছি, আমি দুইটা অবস্থান ভেক্টর দিয়ে দিলাম, একটা হচ্ছে অবস্থান ভেক্টর এ ভেক্টর, আরেকটার অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর। আমি বললাম এই দুইটা ভেক্টরের ছেদবিন্দু তুমি বাইর করো, এই দুইটা ভেক্টরের ছেদবিন্দু দুনিয়ার যে কোনো অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর যে কোনো ভেক্টরই কিন্তু অবস্থান ভেক্টর, বুঝো? এই যে এই আকৃতির যে কোনো ভেক্টরই কি অবস্থান ভেক্টর না? এরা দেখতে কেমন? এরা সবাই মূলবিন্দু থেকে যাত্রা শুরু করে, কোথায় গিয়ে থামে? কোথায় গিয়ে থামে? ax ay az, এই বিন্দুটা। তাহলে এটা কি বোঝাচ্ছে? একটা অবস্থান ভেক্টর। আরো সহজ করে বলতে গেলে কি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা বিন্দু, ভেক্টর একটা রশ্মি যার শেষ বিন্দু হচ্ছে এটা, আর সবার ক্ষেত্রে আদি বিন্দু কি? 0। সেম ভাবে আরেকটা ভেক্টর বি, ধরো বি ভেক্টর, তাহলে এটাও তো মূল বিন্দু থেকেই শুরু হবে, কই গিয়ে শেষ হবে? bx by bz। আমি যদি দুইটা ভেক্টরের ছেদবিন্দু বাইর করতে বলি, ওই ছেদবিন্দুটা কি সব সময় 0 হবে, তাই না? আমাকে বলো তো, দুইটা ভেক্টরের ছেদবিন্দু বের করতে বলি, যে কোনো দুইটা ভেক্টর, ভেক্টর মানে অবস্থান ভেক্টর, তাদের ছেদবিন্দু কি? 0
0 0-তে। আচ্ছা, এবার আমি ভেক্টর না, এবার আমি বললাম দুইটা রেখার ছেদবিন্দু। দুইটা কিসের ছেদবিন্দু আমাকে বলো তো? এবার আমি বললাম দুইটা রেখার ছেদবিন্দু আমি বাইর করব। বুঝছো, ওটা ভেক্টর। ভেক্টর কিন্তু নির্দিষ্ট, তার দৈর্ঘ্য সুনির্দিষ্ট। এবার আসো রেখা। এই আমার কথাটা বুঝছো? ভেক্টরের দৈর্ঘ্য কিন্তু সুনির্দিষ্ট, এই যে এতটুকু এতটুকু, এবং তারা মূল বিন্দুতেই ছেদ করবে। এবার রেখা, এবার চলো দুইটা রেখার ছেদবিন্দু। আচ্ছা, দুইটা রেখার ছেদবিন্দু কেমনে বাইর করে? রেখা কি সবসময় মূল বিন্দু দিয়ে যাবে? না, রেখা আমরা কি দেখছি, তার একটা বিন্দু থাকে ওই রেখার উপরস্থ, আর তার একটা দিক থাকে, তার একটা দিক থাকে। তাহলে এই যে এটা একটা রেখা হইতে পারে না? এটা কিন্তু অসীম, রেখার কোনো সীমা নাই, এটা কি অসীম, তাই তো? এটার উপরস্থ একটা বিন্দু a1, আর রেখাটার ইকুয়েশন কি a1 প্লাস টি b1, a1 প্লাস টি b1, তাই তো? তুমি টি এর ভ্যালু চেঞ্জ করে করে, টি এর ভ্যালু পজিটিভ নেগেটিভ করে এভাবে অসীম পর্যন্ত যাইতে পারো, এদিকেও অসীম পর্যন্ত যাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা রেখা দেখলাম। এই ধরো আরেকটা রেখা, বুঝছো? এই রেখার উপরস্থ একটা বিন্দু a2, আর তার ইকুয়েশন কি a2 প্লাস টি b2, a2 প্লাস টি b2, বুঝছো? এই দুইটা রেখার ছেদবিন্দু বের করা সম্ভব, তারা সবসময় মূল বিন্দুতে ছেদ করবে না। এই দুইটা রেখার ছেদবিন্দু কেমনে বের করব? এই দুইটা রেখার ছেদবিন্দু কেমনে বের করব? আচ্ছা, আমরা একটু দেখি। এটার ক্ষেত্রে তো টি দিলাম, এটার ক্ষেত্রে ধরো টি না, এটার ক্ষেত্রে দিলাম এস, ইচ্ছা হইছে এস। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, টি আর এস এই দুটার এমন কোন একটা ভ্যালু পাবো যেটা বসাইলে এই বিন্দুটার স্থানাঙ্ক পাওয়া সম্ভব, তাই না? ধরো টি এর ভ্যালু 10, -2 বসাইছো, এই বিন্দুটার স্থানাঙ্ক পাইছো। এস এর ভ্যালু -5 বসাইছো, এই বিন্দুটার স্থানাঙ্ক পাইছো। সম্ভব না? তাই তো? টি এর সেই ভ্যালুটা আর এস এর ওই ভ্যালুটা বের করতে পারলেই কি তুমি এই ছেদবিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলতে পারবা। বুঝছো তো কাহিনী? বুঝছো? এই যে প্রথম রেখাটা এটা একটা রেখা, তাই আমি বলছি না টি এর মান চেঞ্জ করে করে এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করা ফেলা সম্ভব। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলাও সম্ভব। আবার এটার ইকুয়েশন কি? এটা। তাহলে এস এর মান চেঞ্জ করে করে এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করা সম্ভব, মানে এটার স্থানাঙ্ক বের করা সম্ভব। তো আমি যদি কোনোভাবে টি আর এস এর এমন একটা মান বের করতে পারি যার জন্য দুইটারই বিন্দুটা এটা হয়, তাইলে কি তারা এই বিন্দুতে ছেদ করবে? কনসেপ্টটা বুঝছো? প্রসেস দেখাচ্ছি। একটু ঠান্ডা মাথায় পজ করে চিন্তা করো কি বলছি। ঠিক আছে, আমরা এখন একটা অঙ্ক দেখব। কোয়েশ্চেন পড়ো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়াটা। দেখাও যে এই যে একটা রেখার কি দিয়ে দিছে? সমীকরণ দিছে। আরেকটা রেখার সমীকরণ দিছে। খেয়াল করো, এখানে টি আর এখানে এস, তাই তো? ব্যাপারটা এরকম, এই একটা রেখা, এই বিন্দুটাই ছেদ করছে, তাহলে এই বিন্দুটা দুইটা রেখার উপরস্থ অবস্থিত। তাহলে টি এর কোনো মানের জন্য এমন কোন একটা মান আছে যার জন্য এই জিনিসটার অবস্থান ভেক্টর যা হবে, এই জিনিসটার অবস্থান ভেক্টর তাই হবে। টি আর এস এর এমন একটা মান পাওয়া সম্ভব। দেখো এটা কেমন? এটা হচ্ছে a1 প্লাস টি b1, এটা হচ্ছে a2 প্লাস এস b2। এটার মাধ্যমে টি এর ভ্যালু চেঞ্জ করে করে এটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর পাইতে পারবা। এই সমীকরণের মাধ্যমে এস এর ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে এটার উপরস্থ প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক পাবা। এখন টি আর এস এর এমন একটা ভ্যালু আছে যেটার জন্য
এটার অবস্থান ভেক্টর যা, এটা একই বিন্দুকে নির্দেশ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি ধরি আমাদের এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে পি ভেক্টর। তাহলে পি ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ আর ওদিকে হচ্ছে 2t, 3 প্লাস 2t i ক্যাপ। আমি i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবগুলোকে একসাথে লিখতেছি, খেয়াল করো, বুঝতে পারবে একটু পরে। 3 প্লাস 2t প্লাস 8 মাইনাস t জে ক্যাপ প্লাস মাইনাস 2 প্লাস 3t কে ক্যাপ মাইনাস 2 প্লাস 3t কে ক্যাপ। বুঝছি? টি এর কোনো একটা ভ্যালুর জন্য আমি পি বিন্দুর অবস্থান ভেক্টরটা পাবই, আবার এস এর কোনো একটা ভ্যালুর জন্য আমি এখান থেকেও দ্বিতীয়টা থেকেও পি বিন্দুর অবস্থান ভেক্টরটা পাবো, সেটা আমরা ধরে নিই এস। আচ্ছা তাহলে দেখো তো 7 প্লাস 2s, 7 প্লাস 2s i ক্যাপ, 4 প্লাস s j ক্যাপ, 4 প্লাস s j ক্যাপ। আমি জাস্ট গুণ করে i ক্যাপের সহগগুলো একসাথে নিচ্ছি, j ক্যাপের সহগগুলো একসাথে নিচ্ছি, k ক্যাপের সহগগুলো একসাথে নিচ্ছি, প্লাস 3 প্লাস 4s k ক্যাপ। ঠিক আছে? এখন ছেদবিন্দুর ক্ষেত্রে এটা যদি আসলেও ছেদবিন্দু হয়, তাহলে এই দুটা বিন্দুর যে অবস্থান ভেক্টর সেই দুটা সেম হবে। বুঝছো? তার মানে এক্স এর সহগ যা হবে, আই ক্যাপের সহগ যা হবে, জে ক্যাপের সহগ তা হবে, কে ক্যাপের সহগ দুইটা সমান হবে, তাই না? তার মানে আমরা বলতে পারি না প্রশ্ন মতে এটাই যদি সেই কাঙ্ক্ষিত ছেদবিন্দু হয়, তাহলে 3 প্লাস 2t ইকুয়ালস টু 7 প্লাস 2s, 8 মাইনাস t ইকুয়ালস টু 4 প্লাস s, মাইনাস 2 প্লাস 3t ইকুয়ালস টু 3 প্লাস 4s। তাই তো? এখন এটা সমাধান করে আমাকে টি আর এস এর ভ্যালু বের করতে হবে। টি এর একটা ভ্যালু আসবে, এস এর একটা ভ্যালু আসবে, এমন ভ্যালু আসবে টি এর সেই ভ্যালুটা এখানে বসাইলে যেই বিন্দুর অবস্থান ভেক্টর পাওয়া যাবে, আর এস এর ভ্যালুটা এখানে বসাইলে সেই একই বিন্দুর অবস্থান ভেক্টর বা ছেদ বিন্দুটার অবস্থান ভেক্টর পাওয়া যাবে। এখন টি আর এস এর ভ্যালু বের করতে হবে। টি আর এস দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ হইলেই হয়, তো এখানে তো 3টা সমীকরণ আছে, তাই না? তাই তো? টি আর এস দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ হইলেই হয়, এখানে তো 3টা, তাহলে 3টা কি কোনো কাজে লাগবে? কাজ আছে। আমরা ফার্স্টে 3 নাম্বারটা ব্যবহার করব না, প্রথম দুইটা ব্যবহার করব। এই দুইটা ব্যবহার করো তো কত হয় আমাকে বলো তো। 2t মাইনাস 2s, সমীকরণটা একটু সুন্দর করে লিখি, 2t মাইনাস 2s এক পাশে নিয়ে আসতেছে, 2t মাইনাস 2s মাইনাস 4 ইকুয়ালস টু 0। আর 2 নাম্বার ইকুয়েশনটা হবে, সবকিছু ডান পাশে নিয়ে যাও, t প্লাস s মাইনাস 4 ইকুয়ালস টু 0। ঠিক আছে? t প্লাস s মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন এই দুইটা সমাধান করো, প্রতিস্থাপন অপনয়ন বা ক্যালকুলেটর দিয়ে করলেও হবে। এগুলো যেহেতু মেইনলি অ্যাডমিশন টেস্টে আসে, তুমি ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারো। হ্যাঁ, তুমি ক্যালকুলেটর দিয়ে যদি করি, ক্যালকুলেটর দিয়ে সবাই সমাধান করতে পারো না? আমাকে বলো তো। 1 2 কত হয়? 2 মাইনাস 2 4, 1 1 4, 3 আর 1 3 আর 1 3 আর 1। আচ্ছা, তাহলে আমি টি এর ভ্যালু পাইলাম 3 আর এস এর ভ্যালু পাইলাম 1, এস এর ভ্যালু পাইলাম 1। এটাই কি উত্তর? তার আগে আমাকে বলো, দুইটা সরল রেখা কি সব সময় ছেদ করবে? দুইটা সরল রেখা কি সব সময় ছেদ করবে? না, তারা সমান্তরাল হইলে কিন্তু ছেদ করবে না। করবে না? তাহলে এটা আমার চেক দেওয়া লাগবে না? সেটা চেক কেমনে দিবা? এই যে দুইটা ভ্যালু পাইছো, সেটা 3 নম্বরে বসায় দেখো আসলেও কি সত্য কিনা, এই দুইটা সমান হচ্ছে কিনা। এখানে একটু বসায় দেখো এই জিনিসটা। এখন
মানে শুদ্ধি পরীক্ষা করতে হবে। প্রথম দুইটা সমাধান করে এটা পাইছো। এই ভ্যালুটা যদি 3 নম্বরে বসায় দেখো আসলেই লেফট সাইড রাইট সাইড সমান, তাহলে তাদের ছেদবিন্দু পাইছো। বোঝা গেছে? তো আমি একটু বসায় দেখি -2 + 3 × 3 এটা কত হয়? 7। আর ওদিকে 3 + 4 × 1 এটাও 7 হয়। তাহলে এই দুটা সমান, সুতরাং আসলেই কি তারা ছেদ করবে। ছেদবিন্দুটা কেমনে পাবা? ছেদবিন্দুটা চাইলে তুমি প্রথম রেখার সমীকরণ থেকেও আনতে পারো, দ্বিতীয় রেখার সমীকরণ থেকেও আনতে পারো। প্রথম রেখার সমীকরণ থেকে কেমনে আনবা? টি এর ভ্যালু কত হইলে ছেদবিন্দুটা পাওয়া যায়? টি এর ভ্যালু 3 হইলে, তাহলে এখানটায় টি এর ভ্যালু 3 বসাও, এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা। অথবা এখানটায় এস এর ভ্যালু 1 বসাও, এটা পেয়ে যাবা। আমি এস এর ভ্যালু বসাই, যে কোনো একটা বসাইলেই হয়। এস এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে পি বিন্দু বা ছেদবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? 7 8 2 9 i ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। বোঝা গেল? ঠিক আছে। সো দুইটা সরল রেখার সমীকরণ দিয়ে তাদের ছেদবিন্দুর অবস্থান ভেক্টর যদি বের করতে বলে, ব্যাপারটা খুবই সহজ। তুমি ধরে নিবা টি আর এস এর কোনো একটা ভ্যালুর জন্য এই দুইটা জিনিস সমান, এই দুইটা জিনিসের অবস্থান ভেক্টর সমান, সেটা ধরে টি আর এস এর ভ্যালু দুটো বের করবা। করলা, তারপর শুদ্ধি পরীক্ষাটা করবা। খুব সহজ। তুমি জাস্ট ভাঙাই দিবা ফার্স্টে আই ক্যাপের সহগগুলা, জে ক্যাপের সহগগুলা, কে ক্যাপের সহগগুলা একসাথে করবা। সেকেন্ডের ক্ষেত্রে এটা করবা। তারপর আই ক্যাপের সহগ সমান, জে ক্যাপের সহগ সমান, কে ক্যাপের সহগ সমান। তুমি প্রথম দুইটা থেকে সমাধান করবা, 3 নাম্বারটা দিয়ে শুদ্ধি পরীক্ষা করবা। তাহলে টি আর এস এর দুইটা ভ্যালু পাবা। হ্যাঁ, অর্থাৎ টি এর ভ্যালু 3 বসাইলে তুমি এই বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছ, তাহলে এই বিন্দুটা এই রেখার উপরস্থ। আবার এস এর ভ্যালু 1 বসাইলে এটা পাচ্ছ, তাহলে এস যেহেতু দ্বিতীয় রেখার উপরে এটা অবস্থিত, তাহলে এটা আসলে কি একই সাথে দুইটা রেখার উপর অবস্থিত, মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছে। বোঝা গেল? তো এর মাধ্যমে আমাদের ভেক্টরের মেইন পার্টটুকু শেষ। এখন ছোট্ট একটা জিনিস বাদ আছে, ভেক্টর আর জ্যামিতি। এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও তোমাদের বইয়ে যেহেতু আছে আমি দেখাই। এগুলো আগে আসতো, অনেক আগে, যখন তোমরা পিচ্ছি ছিল 2010, মানে আগের কারিকুলামে আসতো, এখন আর আসে না। এগুলো হচ্ছে ভেক্টর অ্যান্ড জ্যামিতি সংক্রান্ত কিছু প্রমাণ। মূলত ত্রিভুজ সূত্র বহুভুজ সূত্র এগুলো থেকেই। সো ত্রিভুজ সূত্র সবার মনে আছে? বলো তো ত্রিভুজ সূত্রটা কি ছিল? একটা ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে নির্দেশিত হয়, এ বি, এ ভেক্টর বি ভেক্টর, তাহলে তৃতীয় বাহু উল্টা ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। এটা যদি সি ভেক্টর ধরো, তাহলে সি ভেক্টরটা আমরা কি বলতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না? আচ্ছা, এখন এগুলো যদি একই ক্রমে হয়ে যাইতো, ধরো এরকম কাহিনী হইল, তিনটাই একই ক্রমে, তাহলে ব্যাপারটা কেমন দেখায়? 0 হয়ে যায় না? আমাকে বলো তো। এই তিনটা লব্ধি, ধরো ব্যাপারটা এরকম। এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো, ম্যাথসেও পড়ছো। এইগুলার অ্যাপ্লিকেশন, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, সেক্ষেত্রে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0, তাই তো? এটা ছিল ত্রিভুজ সূত্র। এবার আসো বহুভুজ সূত্র বলে একটা কথা ছিল। একটা বহুভুজ, তার অনেকগুলা বাহু আছে, সবগুলা বাহু ধরো একই ক্রমে আছে। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু। ঠিক আছে, এটা ধরো এ বাহু, বি বাহু, সি বাহু, ডি বাহু, ই বাহু। তাহলে সবার লাস্টের যেই বাহুটা, সেটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। পড়ছো না? আমাকে বলো তো, লাস্টের যেই বাহুটা সেটা ধরো এফ,
সেটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। অর্থাৎ এফ ভেক্টরটা কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর, তাই না? সো এগুলাই হচ্ছে বেসিক থিওরি। এই থিওরিগুলার অ্যাপ্লিকেশন করতে হবে। এগুলো একটু বিরক্তিকর অঙ্ক, একটু বিরক্তিকর, আমার নিজেরও বিরক্তিকর লাগতো। সো পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। তারপরও তোমরা দেখে রাখবা, মাস্ট, তোমরা দেখে রাখবা, মাস্ট। দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি প্লাস এসি সমান 2AD সমান 2AD। তো আমি একটা ত্রিভুজ আঁকাই। হ্যাঁ, আমাদের ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এবার বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু হচ্ছে ডি। তোমাকে কি দেখাইতে বলছে? এবি প্লাস এসি। আচ্ছা, আমরা একটু ভেক্টরগুলো আঁকাই। এই হচ্ছে আমাদের এবি ভেক্টর, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এসি ভেক্টর, এই হচ্ছে আমাদের এডি ভেক্টর। এই তিনটা ভেক্টরের সম্পর্কই তো চাচ্ছে, তাই না? আমাকে বলো, এই তিনটা ভেক্টরের সম্পর্ক তুই চাচ্ছে। আচ্ছা, মূলত ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা লাগবে, মূলত ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এবিসির সাথে এডি এর সম্পর্ক কেমনে আনা যায়? ফার্স্টে এবি এর সাথে সম্পর্কটা আনি। খেয়াল করো, খেয়াল করো, এখানে একটা ভেক্টর আছে এদিকটায় বিডি, তাই না? তাহলে ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি, এখানে আমি কি লিখতে পারি বলতো? এবি সমান এডি প্লাস বিডি লিখতে পারি না? আমাকে বলো। বা যেহেতু এডি বলছে, আমরা এটাকে একটু উল্টায় দিই, এরকম করে দিই, বুঝছো? তাহলে এডি ইকুয়ালস টু এবি প্লাস বিডি হয়। বুঝো বুঝো, এডি ভেক্টর ইকুয়ালস টু এবি প্লাস বিডি, তাই না? এবি প্লাস বিডি, বুঝছো? এই যে এতটুকু হচ্ছে এডি, এডি 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 সমান কি হয়ে গেল? এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি সমান এডি। আচ্ছা, এবার এসিতে যাইতে হবে, এসিতে যাইতে হবে। ঠিক আছে, সেম ভাবে এভাবে নিলাম এসিডি ত্রিভুজে। এবার এসিডি ত্রিভুজে, ত্রিভুজ এ সি ডি এ, ত্রিভুজ এসিডি এ। খেয়াল করো তো, খেয়াল করো তো, এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি সমান এডি হয় না? বুঝো, এবি প্লাস সিডি সমান এডি। তাহলে এডি সমান কি লিখতে পারি আমরা? এসি প্লাস এডি সমান আমরা লিখতে পারি এসি প্লাস সিডি। আচ্ছা, এবার এই দুইটা যোগ করে দাও। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। যোগ করবো কেন? ওই যে 2AD চাইছে না, এখানে তো দুইটা এডি আছে, এবি প্লাস এসিও চলে আসছে। তাহলে 1 প্লাস 2, দেখো তো কি হয়? প্রমাণ দেখে দেখে আগাইতে হবে, প্রমাণ দেখে দেখে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলেই কাজ শেষ। হ্যাঁ, আর মধ্যবিন্দু যেখানে বলবে, খেয়াল রাখবা, মধ্যবিন্দু বলছে মানে কি? এই দুটা ভেক্টর সমান। যখনই বলবে মধ্যবিন্দু, এই ভেক্টর আর এই ভেক্টর দৈর্ঘ্য সমান, কিন্তু দিক উল্টা না। বলো, দৈর্ঘ্য সমান দিক উল্টা, তাহলে কি? বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। এই দুটো যোগ করলে 2AD ইকুয়ালস টু এবি প্লাস এসি, এবি প্লাস এসি প্লাস বিডি প্লাস সিডি, প্লাস বিডি প্লাস সিডি। আচ্ছা, প্রমাণের দিকে তাকাও, 2AD এবি প্লাস বিসি, প্রমাণ চলে আসছে। তাহলে এইটা থাকার কথা না। তাহলে তুমি নিশ্চিত এই দুটা বিপরীত ভেক্টর, জাস্ট দেখাইলেই হয়। বিডি আর সিডি, খেয়াল করো, বিডি সিডি সমান কিন্তু দিক উল্টা, তাহলে এরা কি? বিপরীত ভেক্টর। তাহলে কি লিখবা? এবি প্লাস এসি প্লাস বিডি, বিডির মতোই লিখলা, সিডি কে লিখলে হচ্ছে মাইনাস বিডি। তাহলে সাইড নোট দিতে পারো যে সিডি সমান মাইনাস বিডি। তাহলে ইকুয়ালস টু এবি প্লাস এসি। বুঝা গেল? তাহলে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা বুঝছো? এটা বুঝছো? সবাই আমাকে বলো। তাহলে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো একটা মধ্যমা, খেয়াল করো,
খেয়াল করো 2AD সমান AB প্লাস AC, যে কোনো একটা মধ্যমা। এই কথাটা মনে রাখবা। প্রমাণটা সবাই বুঝছো? প্রমাণটা সবাই বুঝছো? প্রমাণটা আমরা সবাই বুঝছি, প্রমাণটা আমরা সবাই বুঝছি। এখন জাস্ট এই জিনিসটা মনে রাখবা, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা মধ্যমা, এটা ধরো মধ্যমা, যে কোনো মধ্যমা, তার সন্নিহিত দুইটা বাহু নিলা, ঠিক আছে? এইটা এইটা, এটা যদি ধরো A, এটা ধরো B, এই মধ্যমাটা ধরো C, তাহলে আমরা কি লিখতে পারি? 2C সমান A প্লাস B, বা C যেই ভেক্টরটা সেটা হচ্ছে হাফ অফ A প্লাস B। মনে রাখবা, হাফ অফ A প্লাস B। ক্লিয়ার? এটা তো এই মধ্যমা নিলাম, সেম ভাবে এখানকার মধ্যমা নিলেও একই জিনিস, এখানকার মধ্যমা নিলেও কি একই জিনিস, বুঝছো? এখানকার মধ্যমা নিলেও একই জিনিস। আমি একটু দেখাই এখানকার মধ্যমা নিলে কি হবে। এখানকার মধ্যমা নিলে কি হবে, এই ধরো এটা মধ্যমা, ঠিক আছে? এই মধ্যমাটার নাম দিলাম C, এটা ধরো A, এটা ধরো B। হ্যাঁ, ডিরেকশনটা একটু খেয়াল রাখতে হবে, এই বিন্দু থেকে বাইরের দিকে, সবাই বিন্দু থেকে বাইরের দিকে। ক্লিয়ার? সবাই বুঝছে? ঠিক আছে, তারপরেরটা কি বলছে? সাবধানে চিত্র আঁকায় ভেক্টরগুলা চিহ্নিত করে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলেই হবে। দেখো OAC ত্রিভুজ, OAC ত্রিভুজ, আমরা ত্রিভুজটা আঁকাই ফার্স্টে। OAC ত্রিভুজ, OAC ত্রিভুজ, AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে B, AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে B, OA হচ্ছে A ভেক্টর, তাহলে এতটুকুই যে এইটা OA, এটা হচ্ছে A ভেক্টর, OB হচ্ছে B ভেক্টর, OB হচ্ছে V ভেক্টর, তাহলে এই যে এইটা OB, এটা কি B ভেক্টর, B ভেক্টর। আর OC হচ্ছে OC ভেক্টরটা, OC কে A আর B এর মাধ্যমে প্রকাশ করতে হবে। OC, এই যে OC মানে এই যে এইটাকে A আর B এর মাধ্যমে প্রকাশ করতে হবে। বলো, আমরা একটু আগে কি প্রমাণ করছি? বলো তো, আমরা একটু আগে কি প্রমাণ করছি? কি প্রমাণ করছি বলো তো? 2B ইকুয়ালস টু A প্লাস OC, এই প্রমাণটা। এটা যদি ক নাম্বারে আসে 2 নাম্বারের জন্য, তাহলে ডিরেক্টলি এটা লিখতে পারবা। আর যদি 4 নাম্বারের জন্য আসে, তাহলে এটা কেমনে আসছে সেই প্রমাণটাও দেখাই দিতে হবে, মানে আগের এই প্রমাণটা দেখাই দিতে হবে, তাহলেই হবে। কি বলছে? OC কে A আর B এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে বলো OC কে A আর B এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি না? OC ইকুয়ালস টু 2B মাইনাস A, প্রমাণিত, প্রুফড। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে এই জিনিসটা মনে রাখবা, এটা মাস্ট, এই প্রপার্টিটা মুখস্থ রাখা মাস্ট। ওকে, মাথায় থাকে যেন, মাথায় থাকে যেন। ঠিক আছে, তারপরেরটা কি বলছে? ABC ত্রিভুজের BC, CA ও AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DE ও F হলে কোনটা সত্য? কোনটা সত্য? আমরা একটু দেখি, সবগুলো হচ্ছে AD, তাই না? ছোট করে আঁকাই, A B C, BC, CA ও AB এর বাহুবিন্দু হচ্ছে, এটা হচ্ছে D, এটা হচ্ছে E, এটা হচ্ছে F, এটা হচ্ছে F। এবার ভেক্টরগুলো দিতে হবে। AD ভেক্টর আছে সব জায়গায়, তাহলে AD ভেক্টর, এই হচ্ছে আমাদের AD ভেক্টর, তাই না? তাই তো? আচ্ছা, AD আমরা একটু আগেই দেখছিলাম না, AD সমান হাফ অফ AB প্লাস AC, AB প্লাস AC। আচ্ছা, হাফ অফ AB কি হবে বলো তো? হাফ অফ AB কি? এইটা না, AF। হাফ অফ AC কোনটা? AE না? আমাকে বলো, হাফ অফ AB এটা AF, বুঝছো? অর্ধেক তো, দিক তো একই দিকে, এই যে দিকও একই দিকে, মানের অর্ধেক। তাহলে হাফ অফ AB কি AF, হাফ অফ AC কি AE, এটা আছে 2 নাম্বার অপশনে, দেখেই তোমার বোঝা উচিত। তাহলে অ্যান্সার কি? B। অ্যান্সার কি? B। বুঝছো? ক্লিয়ার তো? ঠিক আছে, পরেরটাই যাই। পরেরটাই কি বলছে খেয়াল করো তো। PQR ত্রিভুজে OR, RP ও PQ
বাহুত্রয়ের মধ্যবিন্দু, একটু ভুল আছে, কিউ আর, এটা ও আর না, কিউ আর, ঠিক আছে। বাহুত্রয়ের মধ্যবিন্দু যথাক্রমে এল, এম ও এন হলে প্রমাণ করো। আবার ওই মধ্যমার কাহিনী, আবার ওই মধ্যমার কাহিনী। তো আমরা একটু খেয়াল করি, আবারও ওই মধ্যমার কাহিনী। ত্রিভুজটা আঁকাও, ত্রিভুজটা আঁকাও, ত্রিভুজটার নাম দাও পি কিউ আর আর, পি কিউ আর আর, কিউ আর আর পি ও পি কিউ, মধ্যবিন্দু হচ্ছে এল এম এন, এল এম এন। তাহলে কি বলছে, কোন ভেক্টরগুলা, পি এল কিউ এম আর এন, পি এল পি এল। তাহলে যে ভেক্টরগুলা সেগুলো আসলে কি জানো, তাহলে যে ভেক্টরগুলা সেগুলো আসলে কি জানো, সেগুলা কি বলো তো, মধ্যমা তিনটার যোগফল, মধ্যমা তিনটার যোগফল, ঠিক আছে। এখন মধ্যমা তিনটা বলো তো, পি এল, এটাকে আমরা কি লিখতে পারি, হাফ অফ পি কিউ প্লাস পি আর, পি কিউ প্লাস পি আর। একটু প্রমাণ করে নিবা যদি বড় অঙ্ক আসে, 4 নাম্বারের জন্য আসে, হ্যাঁ 4 নাম্বারের জন্য আসে, খেয়াল করো, এই যে এইটা পি এল সমান পি কিউ প্লাস পি আর। দিক তো বোঝো, পি কিউ মানে পি থেকে শুরু কিউ পর্যন্ত যাবে, পি কিউ মানে পি থেকে শুরু কিউ পর্যন্ত। যদি কিউ পি লিখতাম তাহলে কিউ থেকে পি পর্যন্ত এই দিকটা, ঠিক আছে। পি এল গেল, এবার কিউ এম, আমাকে বলো কিউ এম, এটা কি হবে, কিউ পি প্লাস কিউ আর না, বলো বলো বলো, এই যে তাকাও তাকাও, কিউ এম কিউ এম কিউ এম, এটা কি হবে, কিউ আর প্লাস কিউ পি। এই যে এখান থেকে কিউ এম সমান কিউ পি প্লাস কিউ আর। তাহলে কিউ পি প্লাস কিউ আর, হাফ অফ কিউ পি প্লাস কিউ আর, হাফ অফ কিউ পি প্লাস কিউ আর। আচ্ছা, আর এন কি হবে বলো তো, হাফ অফ আর এন, সবাই একটু মনোযোগ দাও, আর এন, এই যে এতটুকু, আর এন সমান আর পি প্লাস আর কিউ, আর পি প্লাস আর কিউ, আর পি প্লাস আর কিউ। একটা মজার ব্যাপার আসবে, আর পি প্লাস আর কিউ। এই তিনটা যদি যোগ করো, এই তিনটা যদি যোগ করো, তাহলে পি এল প্লাস কিউ এম প্লাস আর এন, এটা ইকুয়ালস টু হাফ অফ পি কিউ প্লাস পি আর প্লাস কিউ পি প্লাস কিউ আর প্লাস আর পি প্লাস আর কিউ। এখন পি কিউ আর কিউ পি এই দুইটা একে অপরের বিপরীত ভেক্টর না, আমাকে বলো তো, আমাকে বলো তো, এই যে পি কিউ আর কিউ পি, কিউ পি কে তুমি মাইনাস পি কিউ লিখতে পারো না, মাইনাস পি কিউ, বিপরীত ভেক্টর তো। তারপর পি আর লিখলাম, ওকে পি আর, কিউ আর এটাও লিখলাম, এই যে আর পি, এটাকে আমি মাইনাস পি আর লিখতে পারি, বলো বলো বলো, আর পি এটা পি আর এর বিপরীত ভেক্টর না, আর কিউ এটা কিউ আর এর বিপরীত ভেক্টর না, বলো মাইনাস কিউ আর, কাটাকাটি করলে কি জিরো হয় না, হাফ অফ জিরো, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজের মধ্যমা তিনটা প্রকাশকারী যেই ভেক্টর, সেই তিনটা যোগ করলে জিরো হয়। একটা ত্রিভুজের মধ্যমা তিনটা প্রকাশকারী ভেক্টরের যোগফল কি, জিরো, যোগফল কি জিরো, ঠিক আছে। তারপরেরটাই আমরা যাই, দেখো খুবই বিখ্যাত একটা উপপাদ্য, তোমরা ক্লাস 9-এ পড়ে আসছো, ওই উপপাদ্যগুলাই আমরা এখন ভেক্টরের সাহায্যে প্রমাণ করতেছি। ওকে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতেছি। দেখো, দেখাও যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও দৈর্ঘ্য অর্ধেক, ঠিক আছে। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাই, এই হচ্ছে ত্রিভুজটা, ঠিক আছে। ত্রিভুজটার নাম দেই এ বি সি। আমাদের যে তৃতীয় বাহুটা সেটা ধরো বিসি বাহুটা, এই যে এই বাহুটা, এইটা নিয়েই আমাদের যত কাহিনী। আচ্ছা ঠিক আছে, বিসি বাহুটা, তাইলে আমরা একটু ইয়ে করি, এইটা ধরো বি এ আর এটা ধরো এসি,
তাই যদি হয় আমরা কি লিখতে পারি না আমাদের যে তৃতীয় বাহুটা বা বিসি বাহুটা সেটা হচ্ছে বিএ, সেটা হচ্ছে বিএ প্লাস এসি আচ্ছা, এবার আমরা যেটা করব, এই বাহুটার মধ্যবিন্দু ধরো ডি, এই বাহুটার মধ্যবিন্দু ধরো ই। এবার ডি আর ই তুমি যদি সংযোগ করে দাও তাহলে যে রেখাটা পাইছো সেটাই কি বিসি এর সমান্তরাল এবং অর্ধেক দেখাইতে পারলেই হয়, বিসি এর সমান্তরাল এবং অর্ধেক দেখাইতে পারলেই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কি দেখাইতে হবে বলো তো, কি দেখাইতে হবে আমাকে বলো তো? বিসি এই ভেক্টরটা সমান হাফ ডিই, এটা দেখাইলেই হয় না? এটা দেখাইলেই হয় না, কারণ যদি এটা দেখাইতে পারো তাহলে দুইটা ভেক্টর একই দিকে নিশ্চিত, সদৃশ ভেক্টরের দুইটা, তাই না? নাহলে তো বিপরীত চিহ্ন আসতো। দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য মান এবং দিক দুটাই সমান হওয়া লাগে, এটার মান আর এটার মান সমান। তাহলে এইটা আসলে কি, সরি উল্টা দেখাইছি, আমি যদি এরকমটা দেখাইতে পারি ডিই সমান হাফ বিসি, তাইলেই তো হয়, তাই না? এই দুইটা ভেক্টর সমান, তার মানে কি তাদের মান এবং দিক দুইটাই সমান, তাহলে এটার দিক সেম, তারা সমান্তরাল, আর এটার মান ওইটার অর্ধেক, এটাই তো দেখাইতে বলছে। আচ্ছা তাহলে দেখি পারি কিনা। হাফ বিসি আনতে হবে, দুই পাশে একটা হাফ দিয়ে গুণ করে দাও তো। হাফ বিসি ভেক্টর ইকুয়ালস টু হাফ বিএ ভেক্টর প্লাস হাফ এসি ভেক্টর, ঠিক আছে? হাফ বিএ ভেক্টর এটা কি দেখো তো, হাফ বিএ ভেক্টর সেটা কি ডিএ না? হাফ এসি ভেক্টর সেটা কি এই না? আমাকে বলো তো, হাফ বিএ ভেক্টর সেটা কি ডিএ, আর হাফ এসি ভেক্টর খেয়াল করো এই যে হাফ বিএ ভেক্টর সেটা ডিএ, হাফ এসি ভেক্টর সেটা কি এই, তাই না? এই, তাহলে ডিএ আর এই খেয়াল করো তো, ডিএ আর এই পুচকি ত্রিভুজটায় যোগ করলে কি ডিই হয় না? ডিই। সুতরাং আমরা কি প্রমাণ করতে পারছি? এরপর তুমি বাংলা ভাষায় কিছু লিখে দিবা, যেই প্রশ্নটা বলছে ওটাই লিখে দিবা। সুতরাং ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেই রেখাটা পাওয়া যায় সেটা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ঠিক আছে, পরেরটাই যাই আমরা। দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমরা একটু দেখি ত্রিভুজটা আঁকাই। এখানে তো ভেক্টর নাই, সর্বনাশটা করছে, তাই না? এখানে কোনো ভেক্টর আছে না তো, এ বি সি ভেক্টর থাকতো, ভেক্টর চ্যাপ্টার অবশ্যই ভেক্টর আছে, ভেক্টরকে সরানো হয়েছে কোনোভাবে, ঠিক আছে? বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এডি একটা ভেক্টর তৈরি হয়, তাই না? আচ্ছা, এডি ভেক্টর আছে, এসি ভেক্টর আছে, এবি ভেক্টর আছে। খেয়াল করো এখানে যে ভেক্টরগুলা ছিল, এখানে তো ভেক্টর নাই, মান চলে আসছে। ভেক্টরগুলা ছিল, এবি ছিল, এসি ছিল, এডি আছে আর বিডি আছে, এডি আর বিডি মানে এটা, এডি আর বিডি 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বুঝতে পারলাম? আচ্ছা, কি করা যায় আমাকে বলো তো? এবি প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু ওইটা। আচ্ছা, এবি ভেক্টর থেকে এবি স্কোয়ার কেমনে আসবে সেটা পরের ব্যাপার। ফার্স্টে আমি এবি কে ওইগুলোর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। এবি সমান আমি কি লিখতে পারি এডি প্লাস ডিবি? আমি কি লিখতে পারি এডি প্লাস ডিবি? ত্রিভুজ সূত্র খেয়াল করো, এবি সমান এডি প্লাস ডিবি, তাই না? লিখতে পারি এডি প্লাস ডিবি। আচ্ছা, ওখানে তো বিডি আছে, তাহলে ডিবি কে আমি মাইনাস বিডি লিখতে পারি, এডি মাইনাস বিডি, ঠিক আছে? আচ্ছা,
এবি গেল, এবার এসি। এসি সমান কি লিখতে পারি আমাকে বলো তো? এসি সমান কি লিখতে পারি? এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি, তাই না? এসি সমান এডি প্লাস ডিসি। ত্রিভুজ সূত্র খেয়াল করো এই যে এসি, এটা কি হবে? এডি প্লাস ডিসি। এখন ডিসি আর বিডি ভেক্টর কিন্তু সমান, খেয়াল করো, ডিসি বিডি মানেও সমান, দিক একই, তাই না? আমাকে বলো, প্রমাণে তো খালি এডি আর বিডি আছে, আমি ডিসি রেখা কি করুম? লাভ তো নাই। ডিসি আর বিডি মানেও সমান, দিক একই, তাহলে ডিসির জায়গায় আমি কি বিডি বসাই দিতে পারি না? এডি প্লাস বিডি। এইবার আসো মজার কাহিনী। এখানে যা কিছু আছে সব কিছুতে ভেক্টর আছে এখন পর্যন্ত। ভেক্টর সরাইতে হবে, স্কোয়ার আনতে হবে। ভেক্টর সরানো এবং স্কোয়ার আনার উপায় হচ্ছে ওই ভেক্টরকে ওইটা দিয়েই ডট করে দেওয়া, বুঝছ? তুমি যদি একটা ভেক্টর এ ভেক্টর তাকে এ দিয়েই ডট প্রোডাক্ট করো তাহলে কি হয়? এ এ কজ 0 বা এ স্কোয়ার, তাই না? তাই তো এখন প্রমাণ আমাকে বলতেছে ভেক্টর সরাও, স্কোয়ার আনাও। তাহলে কি করব বলো? এই যে এবি, এবি কে এবি দিয়ে ডট করব। তাহলে এবি ডট এবি সমান কি হয়? এডি মাইনাস বিডি ডট এডি মাইনাস বিডি, তাই না? আমাকে বলো, বুঝছো? আচ্ছা, তাই যদি হয় এডি এবি ডট এবি, এটা কত হয়? এবি স্কোয়ার। আর ওদিকে কি হয় আমাকে বলো তো? এডি ডট এডি, এডি ডট এডি মাইনাস এডি ডট বিডি। ও, এটা তো হোল স্কোয়ারের ফর্মুলা, তাই না? সো বেসিক্যালি যেটা হবে এরকম, এডি ডট এডি মাইনাস 2 ইন্টু এডি ডট বিডি, তুমি গুণ করেই দেখতে পারো, প্লাস বিডি ডট বিডি। তাহলে দেখো তো কি হয়? এডি স্কোয়ার মাইনাস 2 এডি বিডি প্লাস বিডি স্কোয়ার। ঠিক আছে, বুঝছো সবাই? আচ্ছা, ঠিক আছে। সেম ভাবে এসি ডট এসি করবা না? সেম ভাবে এসি ডট এসি করবা। তাহলে এসি ডট এসি কি হয়? এডি প্লাস বিডি ডট এডি প্লাস বিডি। ভেক্টর চিহ্ন দাও, ভেক্টর চিহ্ন দাও। তাহলে এখানে কত হয়? এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি ডট এডি মাইনাস তো না, এখানে প্লাস এডি ডট বিডি, জাস্ট গুণ করে দেখো, ডট প্রোডাক্ট প্লাস বিডি ডট বিডি। আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, যোগ করে দিলেই হয়, বুঝতে পারছো? এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এডি ডট বিডি প্লাস বিডি স্কোয়ার। এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও। 1 আর 2 যদি যোগ করো তাহলে কি হয় আমাকে বলো তো? 1 প্লাস 2 যদি যোগ করো কি হয়? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এডি স্কোয়ার এখানে একটা ওখানে একটা, দুইটা, ইকুয়ালস টু 2 ইন্টু এডি স্কোয়ার 2 এডি বিডি প্লাস 2 এডি বিডি, কাটা হয়ে যাবে বিডি স্কোয়ার। প্রমাণিত। বুঝছো সবাই? ক্লিয়ার না? ক্লিয়ার। ঠিক আছে, আমরা পরের অঙ্কটাই যাই। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুতে প্রত্যেক মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। তোমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ছো, ছোট ক্লাসেও পড়ছো। আমি একটু আঁকাই। ধরো এই একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের একটা মধ্যমা আঁকাই, এই ত্রিভুজের একটা মধ্যমা, এইটা একটা মধ্যমা, ঠিক আছে? আমরা আরেকটা মধ্যমা আঁকাই,
আমরা আরেকটা মধ্যমা আঁকাই। তো দেখাইতে হবে মধ্যমাত্রায়ের যেই ছেদবিন্দু বা ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আমাকে দেখাইতে হবে, তাই না? আচ্ছা, কোশ্চেনে কিন্তু বলে দিছে মধ্যমাত্রায় একটা বিন্দুতে ছেদ করবে, মাস্ট, তাই না? মধ্যমাত্রায়ের ছেদবিন্দু, তাহলে মধ্যমাত্রায় একটা বিন্দুতে ছেদ করবে সেটা আমি জানি, ওই বিন্দুটা যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, 2:1 না, আমি ধরে নেই k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি ধরে নিচ্ছি যে ভর কেন্দ্র সেটার নাম দিয়ে দাও জি বিন্দু, সেটার অবস্থান ভেক্টর চিন্তা করো জি। যেহেতু ভেক্টর দিয়ে চিন্তা করব, আমরা সাধারণত বিন্দু দিয়ে চিন্তা করতাম, এখন এই বিন্দুর ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর হচ্ছে জি। তাহলে জি বিন্দু যে কোনো মধ্যমাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমি ধরে ফেললাম। আমাকে দেখাইতে হবে কে এর ভ্যালু 1, 2, আমাকে দেখাইতে হবে কে এর ভ্যালু 2। আচ্ছা, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর আমি ধরে নেই এ, অবস্থান ভেক্টর এই বিন্দুর অবস্থান ভেক্টর বি, এই বিন্দুর অবস্থান ভেক্টর সি। অবস্থান ভেক্টর মানে কি? ওই স্থানাঙ্ক, দ্বিমাত্রিক হইতে পারে বা ত্রিমাত্রিক হইতে পারে, যে কোনো জায়গায়। ধরো এটা কিন্তু 2D তলে আছে, দ্বিমাত্রিক, এটারে তুমি যদি একটু ঘুরায় এমনি নিয়ে আসো, ধরো একটা ত্রিভুজ এরকম ছিল, ওটা ধরে এমনি ঘুরায় নিয়ে আসছো, তাহলে এটা কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। ধরো এভাবে ধরলা, বুঝছো? ত্রিভুজ, যে স্কুইড গেমে দেখছো না ত্রিভুজ করে, ওই ত্রিভুজ এমনি 3Dতে রাখো, তাহলে কি 3Dতে আসে না? ওর কিন্তু 3টা বিন্দুই থাকতে পারে, ভুজকোটি XYZ থাকতে পারে। আমি ওভাবেই প্রমাণ করবো, আমরা ওভাবেই প্রমাণ করবো ভেক্টরে। ঠিক আছে, আমাকে বলবা এই বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? এটা মধ্যবিন্দু, BRC এর মধ্যবিন্দু। স্থানাঙ্ক কি? জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করলে দিলে হয় না? যেহেতু মধ্যমা, এটা অবশ্যই মধ্যবিন্দু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? B ভেক্টর প্লাস C ভেক্টর বাই 2, স্থানাঙ্ক বা অবস্থান ভেক্টর। আচ্ছা, এই বিন্দুর স্থানাঙ্ক কত? A ভেক্টর প্লাস C ভেক্টর বাই 2। তুমি ধরে নিছো এটাও কি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো জি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? আমাকে বলো জি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, বা জি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? জি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আচ্ছা, জি বিন্দু এইটাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, এই রেখাটাকে। তুমি এগুলো বাংলায় চাইলে লিখে নিতে পারো। জি বিন্দু এই রেখাটাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। তাহলে জি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? অন্তর্বিভক্তের ফর্মুলা মনে আছে? k ইন্টু b প্লাস c বাই 2 প্লাস 1 ইন্টু a। ঠিক আছে, এটাকে যদি সিম্পলিফাই করো কি থাকে নিচে? 2 ইন্টু k প্লাস 1, উপরে থাকে k ইন্টু b প্লাস c প্লাস 2a, তাই তো, তাই না? জি বিন্দুর অবস্থান ভেক্টর বা স্থানাঙ্ক, মনে রাখবো অবস্থান ভেক্টর মানেই স্থানাঙ্ক, অবস্থান ভেক্টর মানেই স্থানাঙ্ক। আমি কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি, মানে অবস্থান ভেক্টর বা স্থানাঙ্ক। আচ্ছা, আবার জি বিন্দু কিন্তু এই মধ্যমাকেও k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? এই মধ্যমাকেও k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমরা একটু দেখি তো জি বিন্দু স্থানাঙ্ক তো ওভাবেও বের করা সম্ভব। জি বিন্দু স্থানাঙ্ক, জি বিন্দু এই মধ্যমাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাইলে নিচে কত? k প্লাস 1, উপরে কি হবে? k ইন্টু a ভেক্টর প্লাস c ভেক্টর বাই 2 প্লাস 1 ইন্টু b ভেক্টর। তাহলে দেখো তো নিচে কি আসে? 2 ইন্টু k প্লাস 1, উপরে কি হয়? k ইন্টু a ভেক্টর প্লাস c ভেক্টর প্লাস 2b ভেক্টর। আচ্ছা, এখন দুইটাই কি? জি বিন্দুর স্থানাঙ্ক বা জি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এই দুটা তো সমান হওয়া উচিত, তাই না? এই দুটা সমান হলে কে এর ভ্যালু কত সেটা বের করতে পারলেই কাজ শেষ না? এই দুটা তো সমান হওয়া উচিত। তাহলে প্রশ্ন মতে একই বিন্দুর স্থানাঙ্ক তো, আর মধ্যমা তিনটা একটা বিন্দুতে ছেদ করবে সেটা বলে দিছে কোশ্চেনে। দেখাও যে মধ্যমাত্রায়ের ছেদবিন্দু। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি তো। 2 ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর 2 ইন্টু কে প্লাস 1 ইকুয়ালস টু, নিচেরটা তুমি লিখেছে 2 ইন্টু কে প্লাস 1, উপরে
কে ইন্টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস 2b ভেক্টর। ঠিক আছে, এটা এটা ঘ্যাচাং। তাহলে কে কে পড়ে থাকে আমাকে বলো তো। সরি, এখানে 2 দিলাম কই থেকে রে ভাই, কিন্তু কে দেখো তো কে কে পড়ে থাকে। কে ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর সমান কে ইন্টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস, ও এখানে একটা 2 দেন এই, সরি, 2b ভেক্টর। আমার টার্গেট কে এর ভ্যালু বের করা। আচ্ছা, কে ওয়ালাগুলা সব এক পাশে নিয়ে আসো তো, কে ওয়ালাগুলা সব এক পাশে নিয়ে আসো। কে ইন্টু বি প্লাস সি থেকে এ প্লাস সি যদি বাদ দাও, সি সি কাটা, বি মাইনাস এ থাকবে না, বি মাইনাস এ থাকবে না, বলো বলো বলো। এই যে এগুলো সব এই পাশে নিয়ে আসো, বি প্লাস সি থেকে এ প্লাস সি বাদ দিলে সি সি কাটা, বি মাইনাস এ থাকবে, আর ওদিকে 2 ইন্টু বি মাইনাস এ, 2b মাইনাস 2a। সুতরাং আমরা কি বলতে পারি, কে এর ভ্যালু 2 হওয়াই লাগবে, নাইলে মধ্যমাত্রায় এই বিন্দুতে ছেদ করবে না, একটা বিন্দুতে ছেদ করবে না। বোঝা গেল? সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজের মধ্যমাত্রয়ের যেই ছেদবিন্দু বা ভর কেন্দ্র ত্রিভুজটাকে, ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এর পরেরটাই যাই। এর পরেরটাই বলছে দেখাও যে মধ্যমা 3টা সমবিন্দু। মানে কি, মধ্যমা 3টা একই বিন্দু দিয়ে যায়। একটা ত্রিভুজের মধ্যমা 3টা একই বিন্দু দিয়ে যায়। একটা ত্রিভুজের মধ্যমা 3টা একই বিন্দু দিয়ে যায়। তো আমি ত্রিভুজটা একটু আঁকাই, ধরো ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা মধ্যমা, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, 3টা মধ্যমাই একটা বিন্দু দিয়ে যায়। সেইটা তোমাকে এখন দেখাইতে হবে। তো এইখানে তুমি একটু চিটিং করবা। কি চিটিং? তুমি জানো মধ্যমা ত্রিভুজকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তুমি সেটা বলবা না, তুমি বলবা র্যান্ডমলি একটা বিন্দু ধরে নেই জি, ধরে নিচ্ছি জি বিন্দু এই মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, একটা বিন্দু আছে জি বিন্দু, যেটা প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝছো? সেটা ধরে তুমি জি বিন্দুর স্থানাঙ্কটা নিয়ে আসবা। তুমি দেখাবা যে সবার ক্ষেত্রেই, প্রত্যেকটা মধ্যমার ক্ষেত্রেই সেই স্থানাঙ্কটা সেম, তাইলেই তো কাজ শেষ, তারা একই বিন্দু দিয়ে যায়। কাহিনীটা বুঝছো? একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা বিন্দুর অবস্থান ভেক্টর বা স্থানাঙ্ক হচ্ছে এইটা। যেহেতু মধ্যমা, তাহলে এটার অবস্থান ভেক্টর কি, বি প্লাস সি বাই 2। এটার অবস্থান ভেক্টর কি, সি প্লাস এ বাই 2। এটার অবস্থান ভেক্টর কি, এ প্লাস বি বাই 2। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি ধরে নিছো এই যে এইটাকে 2:1 অনুপাতে একটা বিন্দু অন্তর্বিভক্ত করে, সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করো। আবার এটাকেও 2:1 অনুপাতে একটা বিন্দু অন্তর্বিভক্ত করে, সেটার স্থানাঙ্ক বের করো। আবার এটাকেও 2:1 অনুপাতে একটা বিন্দু অন্তর্বিভক্ত করে, সেটার স্থানাঙ্ক বের করো। 3টার স্থানাঙ্ক যদি সেম হয়ে যায়, তাহলে 3টা সমবিন্দু। বুঝছো? তুমি চাইলে নামও দিতে পারো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ই, এফ, প্রত্যেকটা স্থানাঙ্ক জানো। এখন এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এটা লিখবা। তারপর এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কি হবে, 2 + 1, 2 ইন্টু বি প্লাস সি বাই 2 প্লাস এ, তাই না? তাহলে এটা কত হয় আমাকে বলো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3। তাহলে একটা মধ্যমা, এই মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী একটা বিন্দু পাইছো। তাহলে এই বিন্দুটা অবশ্যই এডি মধ্যমার উপরে। আমাকে বলো, এই বিন্দুটা অবশ্যই এডি মধ্যমার উপরে। আচ্ছা আচ্ছা, সেম ভাবে তুমি কি করো, এবার ধরো বিই মধ্যমা, বিই কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু। হ্যাঁ, সেটা কি হবে আমাকে বলো তো, 2 + 1, ওদিকে কত হবে, 2 ইন্টু সি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই 2 প্লাস 1 ইন্টু বি ভেক্টর। তাহলে কত হয় আমাকে বলো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3। সেম ভাবে
বিই আর ওটা হচ্ছে সিএফ। সিএফ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী, সিএফ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী যেই বিন্দু, সিএফ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী, সেটা কি হবে আমাকে বলো তো? 2 + 1 সিএফ, তাই না? 2 × a ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2 প্লাস সি ভেক্টর, সেটা কত হয় আমাকে বলো তো? সেম কাহিনী, a প্লাস বি প্লাস সি বাই, অন্তর্বিভক্তকারী বিন্দু অবশ্যই ওই রেখার উপরে থাকবে। তাইলে এই বিন্দুটা এডি রেখার উপরে, একই বিন্দুটা বিই রেখার উপরে, একই বিন্দুটা সিএফ রেখার উপরে। তাহলে এই তিনটা রেখা ওই একটা বিন্দু দিয়েই যাচ্ছে, সুতরাং মধ্যমা তিনটা সমবিন্দু। আমি কনসেপ্টটা বুঝাই দিলাম, এতটুকু লিখলেই হবে, ভাষাটা নিজের মতো লিখে ফেলবা। এগুলো পরীক্ষায় আসে না, যদি ইনকেস চলে আসে তখন করবা। ঠিক আছে, ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার না? আচ্ছা, এবার কি বলছে? প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে দুইটা ভেক্টর লম্ব দেখাইতে হবে। কাহিনী বুঝছো কি কাহিনী? দুইটা ভেক্টর লম্ব দেখাইতে হবে। দুইটা ভেক্টর লম্ব দেখানোর উপায় কি আমাকে বলো তো? দুইটা ভেক্টর লম্ব দেখানোর উপায় কি? তাদের ডট প্রোডাক্ট 0 দেখাইতে পারলেই হয়, তাই না? আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ, আমি অর্ধেকটা মুছে দিই, এটার তো কোনো কাজ নেই, অর্ধেকটা মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি একটু নাম দিই সুন্দর করে। এটা ধরো এ, এটা ধরো বি, আর এটা হচ্ছে কেন্দ্র বা ও। এখন একটা অর্ধবৃত্তস্থ কোণ আঁকাও, একটা অর্ধবৃত্তস্থ কোণ আঁকাও। এই এই ঠিক আছে, এরকম। ওকে, এরকম হইতে পারে, বা তুমি ভেক্টরগুলা যেমনে চাও আর কি, ধরো এরকম দিলা, একই তো। হ্যাঁ, এখন এই যে দুইটা ভেক্টর, তারা লম্ব দেখাইতে হবে। সেটা কেমনে দেখাবো? এই বিন্দুটার নাম দিয়ে দিই, ধরো সি বিন্দু। আচ্ছা, তো আমি কি করলাম, এখান থেকে ধরো ও আর সি কানেক্ট করে দিলাম, আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এখান থেকে আমাকে একটু বলো, এটা যদি এ ও হয়, আমি কি লিখতে পারি না এ ও প্লাস ও সি সমান এসি? এসি ভেক্টরটা সমান এ ও প্লাস ও সি, লিখতে পারি এ ও প্লাস ও সি। ভাইয়া কেন এটা লিখলাম? আমি যদি এরকম লিখতাম, এই ভেক্টরটা উল্টা দিকে চিহ্ন দিয়ে, এটা উল্টা দিকে চিহ্ন দিতাম, এটারে উল্টা দিকে চিহ্ন দিয়ে দিতাম, পারতাম না? পারতা। তুমি তীর চিহ্ন যেদিকে ইচ্ছে দিকে দাও, অসুবিধা নেই, ঠিকমতো অ্যাপ্লাই করতে পারলেই হবে। আচ্ছা, সেম ভাবে এবার আমাকে বলো তো, এবার তো ঝামেলা হয়ে গেছে। ওসি প্লাস সিবি, এইটা সমান ওবি ধরো বা বিও ধরো, এরকম করবা না? ধরো আমি এটা করলাম না, এটাও কি করলাম, এই দিকেই দিলাম, আর এদিকে কি করলাম, তুমি আরো যেদিকে ইচ্ছা এদিকে দাও, অসুবিধা নাই, হবে। একটু কমপ্লেক্স হইতে পারে, বাট হবে। খেয়াল করো তো, এবার ওই পুচকি ত্রিভুজটায়, আমরা ফার্স্টে এই ত্রিভুজটা অ্যাপ্লাই করছি, এবার এই পুচকি ত্রিভুজটায় চিন্তা করো, বিও প্লাস ওসি সমান বিসি, তাই না? বিও প্লাস ওসি সমান বিসি। তাহলে বিসি কে আমরা কি লিখতে পারি বলো তো? বিসি কে আমরা কি লিখতে পারি? বিও প্লাস ওসি। এখন একটা মজার কাহিনী আছে, খেয়াল করো তো, এও আর বিও একটা আরেকটা নেগেটিভ না? দুইটাই তো ব্যাসার্ধ, জাস্ট দিক উল্টা। এও বিও, এটা তো কেন্দ্র, এও বিও। তাহলে এও আর বিসি দুইটা সমান না? এও আর বিও, সো আমি এটার পরিবর্তে আমি কি লিখলাম? ওসি মাইনাস এও। ঠিক আছে, খেয়াল করো, ওসির মতোই আছে, বিওর পরিবর্তে আমি মাইনাস এও লিখে দিলাম। এবার এই দুটা ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট করে 0 দেখাইতে হবে। এসি ডট বিসি আমাকে 0 দেখাইতেই হবে, ইকুয়ালস টু ওসি প্লাস এও, ওসি মাইনাস এও। ডট প্রোডাক্ট করলে কি হবে আমাকে বলো তো?
ওসি ডট ওসি মাইনাস 2 ইন্টু ওসি ডট এও প্লাস এও ডট এও। হ্যাঁ, ডট প্রোডাক্ট করে দেখো, ওসি ডট ওসি মাইনাস ওসি ডট এও, এও ডট ওসি। ভুল লিখলাম কিছু? ভুল লিখছি তো? হয় নাই তো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওসি ডট ওসি মাইনাস এরকম হবে, এরকম হবে, খেয়াল করো, ওসি ডট ওসি মাইনাস এও ডট এও, এটা হবে। তোমরা গুণ করে সিম্পলিফাই করে দেখতে পারো, বুঝছো? ওসি ডট ওসি মাইনাস ওসি ডট এও প্লাস ওসি ডট এও, ওই দুটা কাটাকাটি যাবে, মাইনাস এও ডট এও। তো ওসি স্কোয়ার, এটা কি হয়ে যায়? ওসি স্কোয়ার মাইনাস এও স্কোয়ার। আচ্ছা, ওসি স্কোয়ার, ওসি স্কোয়ার মানে কি? এটা কিন্তু কোনো দিক টিক নাই, এখন জাস্ট মান, জাস্ট মান। ওসি স্কোয়ার, এটা কি ব্যাসার্ধ না? বলো তো, ব্যাসার্ধ না? এও এটাও তো ব্যাসার্ধ। ব্যাসার্ধের বর্গ থেকে ব্যাসার্ধের বর্গ যদি বাদ দাও, জিরো হয় না? আমাকে বলো, ব্যাসার্ধের বর্গ থেকে ব্যাসার্ধের বর্গ বাদ দাও, জিরো। তাহলে কি বলতে পারো? আমাদের এসি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বিসি ভেক্টর। তাহলে এই কোণটা কি? 90 ডিগ্রি। সুতরাং অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সুতরাং অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সবাই ক্লিয়ার? আমাকে বলো তো, সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। পরেরটা, এটা হোমওয়ার্ক দিব, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা যে কেমনে করা সম্ভব। আমি ম্যাক্সিমাম করাই দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, কঠিন লাগবে, দেখো পারো কিনা। ওকে, বইয়ে আসতে নাইলে। আচ্ছা, এরপর কি বলছে? দেখাও যে রম্বসের কর্ণগুলা পরস্পর লম্বভাবে ছেদ করে। আবারও সেম কাহিনী, রম্বসের কর্ণ লম্বভাবে ছেদ করে। তাহলে কর্ণ দুইটা ডট প্রোডাক্ট জিরো দেখাইতে হবে। রম্বসের কর্ণ লম্বভাবে ছেদ করে, তাহলে কর্ণ দুইটা ডট প্রোডাক্ট জিরো দেখাইতে হবে। আচ্ছা, রম্বস আমি একটু নাম দিয়ে দিই, এ বি সি ডি। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, এ এ এ এ, তাই না? রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, খুবই ইম্পর্টেন্ট একটা হিন্ট। আচ্ছা, এই ধরো একটা কর্ণ বিডি, এই ধরো আরেকটা কর্ণ সিএ, সিএ। তো বিডি আর সিএ, বিডি আর সিএ এই দুইটা ডট প্রোডাক্ট জিরো দেখাইতে পারলেই কাজ শেষ। বিডি আর সিএ এই দুইটা ডট প্রোডাক্ট জিরো দেখাইতে পারলেই কাজ শেষ। এখানে খুব সুন্দর কিছু করা যায়। দেখো তো, বিডি, রম্বস কিন্তু একটা সামান্তরিক, রম্বস কিন্তু একটা সামান্তরিক। তাহলে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারো? আমাকে বলো তো, বিডি সমান কি হবে? বিসি প্লাস বিএ না? বিডি সমান কি হবে? বিসি প্লাস বিএ। বিডি সমান বিসি প্লাস বিএ, লিখিত বিডি সমান বিসি প্লাস বিএ, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো, সিএ, বিডি আর সিএ, সিএ সমান কি লেখা যায়? সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করো, সিবি প্লাস সিডি, সিবি প্লাস সিডি, তাই না? সিবি প্লাস সিডি। এবার আসো দেখি মজার কাহিনী কি কি হয়। বিসি আর ওখানে মাইনাস বিসি এসে, এই যে সিবি, সিবি এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস বিসি না? আচ্ছা, সিডি আর বিএ, খেয়াল করো তো, সিডি আর বিএ দুইটা কি একই না? সিডি আর বিএ, এই যে সিডি, এই যে সিডি, সিডি সিডি, এই যে বিএ, এই দুটা সমান, দিকও একই, সিডি বিএ। তাহলে সিডির পরিবর্তে বিএ লিখতে পারি, বুঝছো? এই যে সিডি, সিডি ভেক্টরটা যা, বিএ ভেক্টরটা, দিকও একই, আর যেহেতু রম্বস মান তো সমানই, তাহলে সিডির পরিবর্তে আমরা বিএ লিখতে পারি। এটা হচ্ছে মাইনাস বিসি, এটা হচ্ছে প্লাস বিএ। এখন ডট প্রোডাক্ট করো, ডট প্রোডাক্ট করে জিরো দেখাইতে হবে, তো বাচ্চাদের কাজ। বিডি ডট সিএ সমান সমান বিএ মাইনাস প্লাস বিসি। এখানে কি হয়? বিএ প্লাস বিসি, বিএ মাইনাস বিসি। তাহলে তুমি যদি গুণ করো তাহলে কি হবে? আমাকে বলো তো, আমাকে বলো তো, বিএ ডট বিএ মাইনাস বিসি ডট বিসি কি হয়? বিএ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। যেহেতু রম্বস প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান না,
তাহলে বাহুর বর্গ মাইনাস বাহুর বর্গ, এগুলোতে কিন্তু কোনো মান নাই, জাস্ট দিক। রেজাল্ট কি? 0। রেজাল্ট কি? 0। মজার তো, তাই না? এগুলো কিন্তু বেশ মজার। ঠিক আছে, আমরা পরেরটায় যাই। দেখো কি বলছে, প্রমাণ করো কোনো ত্রিভুজে কোসাইন সূত্র। তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো না? এখানে একটা দিছে, এরকম আরো 2টা প্রমাণ করতে দিতে পারে। এই কোসাইন সূত্র আমি কি ত্রিভুজের সাহায্যে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। ঠিক আছে, আমরা একটু দেখি কজ সি, তাহলে মেইন কোণটাকে সি কোণ, আমরা সি কোণের দিকে একটু প্রায়োরিটি দিব। এ বাহু, বি বাহু, সি বাহু, সরি এ কোণ, বি কোণ, সি কোণ, কি বলতেছে? এ কোণ, বি কোণ, সি কোণ। এটা কি এ বাহু, এটা কি বি বাহু, এটা কি সি বাহু। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার রে উল্টাই দিলাম তো, কিরে ভাই তো ভুল করতেছি কেন? এ কোণ, বি কোণ, সি কোণ, এইটা এ বাহু, এইটা বি বাহু, এইটা সি বাহু। সো আমার মেইন ফোকাস কার উপরে থাকবে? সি কোণ আর সি বাহু, সি কোণ আর সি বাহু। এটা হচ্ছে সি কোণ, এটার বিপরীত বাহুটাকে সি বাহু। ঠিক আছে, তাহলে আমরা একটু ডিরেকশন দিয়ে দিই। যেহেতু মেইন ফোকাসটা সি, তাহলে সি বাহুকে আমরা বাকি 2টার মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, তাহলে আমরা একটু দিকগুলা দিয়ে দিই। এটা হচ্ছে ধরো সি বাহুর দিক, তাইলে বি বাহুর দিক হবে এইটা, এ বাহুর দিক হবে এইটা, তাই না? যেহেতু সি কে মোর প্রায়োরিটি দিচ্ছি আমরা, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী সি বাহু সমান বি বাহু প্লাস এ বাহু, সি বাহু সমান বি বাহু প্লাস এ বাহু লিখতে পারি। প্রশ্নে তাকাও, প্রশ্নে কি আছে? এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার আনতে হবে। সি স্কোয়ার কেমনে আনে? সি ডট সি সমান বি প্লাস এ ডট বি প্লাস এ। তাহলে দেখো তো কত হয়, এখানে কত হয়? সি স্কোয়ার, ওখানে কত হয় আমাকে বলো তো? বি ডট বি প্লাস 2a ডট বি প্লাস এ ডট এ। দেখো তো কত হয়? সি স্কোয়ার, এটা কত হবে বলো তো? বিবি কস 0, বি স্কোয়ার প্লাস 2ab। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আমাকে বলো? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করার ফর্মুলা মনে আছে? পায়ে পা বা মাথায় মাথা, তাই না? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি এটা হবে? না কিন্তু পায়ে পা বা মাথায় মাথা। তো তুমি যেটা করো, এই বি ভেক্টরটাকে একটু সামনে নিয়ে যাও। এটাই তো বি ভেক্টরটা। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝামাঝি কোণ কোনটা? এইটা না? এটা কত? পাই মাইনাস সি কোণ। এটা যদি সি হয়, এটা কত? পাই মাইনাস সি কোণ। তাহলে 2ab cos পাই মাইনাস সি প্লাস এ স্কোয়ার। তাহলে কত হয় বলো তো? সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, cos পাই মাইনাস সি কি হয়? মাইনাস cos সি, বি স্কোয়ার মাইনাস 2ab cos সি প্লাস এ স্কোয়ার। সেখান থেকে আমাকে বলো cos সি সমান আমরা কি পাই? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। প্রমাণিত। cos সি বললো না, এই জন্য আমি সি বাহু সমান বি বাহু প্লাস এ বাহু, এন্ড কোনগুলো এভাবেই প্রকাশ করছি, ভেক্টরগুলো এভাবে প্রকাশ করছি, যাতে করে সি কে এ আর বি এর যোগফল হিসেবে প্রকাশ করা যায়। তোমাকে যদি cos বি চাইতো, তাহলে কি করতা? বি কে এ আর বি এর যোগফল হিসেবে প্রকাশ করতা, ভেক্টরগুলো ওভাবেই লিখতা। যদি এ বলতো, তাহলে এ কে বি আর সি এর যোগফল হিসেবে লিখতা। বুঝছো? সবাই কি ক্লিয়ার তো? ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, অভিক্ষেপ সূত্র, এরকম 3টা সূত্র আছে, আমরা একটা প্রমাণ করি। সি ইকুয়ালস টু এ কস বি প্লাস বি কস সি। তোমরা ত্রিভুজের সাহায্যে এগুলো প্রমাণ করছো, এটা খুব সহজ। ত্রিভুজের সাহায্যে প্রমাণ করা এটা খুব সহজ, তাই না? একটু মনে করে দেখো। এইটা ধরো আমাদের সি বাহু, এটা ধরো এ বাহু, এইটা ধরো বি বাহু। অভিক্ষেপের সাহায্যে খুব ইজিলি করা যায়।
তো আমরা এটা করব না, আমরা কি করব, সি কে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, তো দেখি কি করা যায়, So, আমরা একটা ভেক্টর ধরি, সি ভেক্টর। মেইন ফোকাস কিন্তু সি কে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করো, সি কে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করো। এটা ধরো এ, এটা ধরো এ, এটা ধরো বি। তাহলে আমরা লিখতে পারি না, সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই তো? আচ্ছা আচ্ছা, খেয়াল করো, সি ভেক্টর। এখন তুমি যদি ডট প্রোডাক্ট করো, সি এর সাথে সি কেই ডট প্রোডাক্ট করো, তাইলে একটা কাহিনী হবে, এ কস বি, বি কস এ, এগুলো লাগবে। সি এর সাথে সি কে ডট প্রোডাক্ট করবা, করতে পারো, এটা একটা উপায়। সি এর সাথে সি কে ডট প্রোডাক্ট এটা একটা উপায়। বা তুমি দুই পাশকেই সি দিয়ে ডট প্রোডাক্ট করে দাও, সি ডট সি, তাহলে ওখানেও কি ডট প্রোডাক্ট হয়ে যাবে না? দুই পাশকেই সি দিয়ে ডট প্রোডাক্ট করছো, বুঝছো? দুই পাশকেই সি দিয়ে ডট প্রোডাক্ট করছো কেন? এটা তো অভিক্ষেপ সূত্র, তাই না? অভিক্ষেপ সূত্র পড়াইছি না তোমাদের ত্রিকোণমিতিতে? বলো তো, একটা বাহু সমান তার উপর আরেকটার অভিক্ষেপ প্লাস অন্যটার অভিক্ষেপ, তাই না? সি বাহুটা সমান সি এর উপরে এ এর অভিক্ষেপ প্লাস সি এর উপরে বি এর অভিক্ষেপ, তাই না? অভিক্ষেপ কেমনে পাওয়া যায়? এ এর সাথে তুমি যদি সি এর ডট প্রোডাক্ট করো, তাহলে তো সি এর উপরে এ এর লম্ব অভিক্ষেপ পাবা। মনে পড়ে? ওই কাজটাই আমি করছি, দুই পাশকে সি এর সাথে ডট প্রোডাক্ট করে দিছি। তাহলে এখানে কত হয় আমাকে বলো তো, সি স্কোয়ার। এখানে কত হয় বলো তো, এ ডট সি প্লাস বি ডট সি। এ ডট সি কি হবে বলো তো? এ ডট সি কি হবে? তুমি যদি কোণ দাও, এই কোণটা কি, বি কোণ, এইটা এ কোণ, এইটা সি কোণ, তাহলে এ ডট সি কি হবে? এসি কস বি, এসি কস বি, তাই না? আমাকে বলো, বি ডট সি যদি দাও তাহলে বিসি, এই কোণটাই কিন্তু দেখো পায়ে পা আছে, ওখানে কিন্তু মাথায় মাথা। সো সি ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি? ওটাই হবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমনে বের করে? পায়ে পা বা মাথায় মাথা, ওখানে কিন্তু মাথায় আছে। তাহলে বি ডট সি কি হবে? বিসি কস এ। এবার দুই পাশ থেকে সি কেটে দাও, তাহলে সি ইকুয়ালস টু এ কস বি প্লাস বি কস এ। প্রমাণিত। এটা তো সি এরটা করলাম, যদি বি আসতো, বি ইকুয়ালস টু কি হয় বলো তো? এ কস সি প্লাস সি কস এ, তখন কি লিখতা? বি ইকুয়ালস টু এ প্লাস সি, চিত্রটা অমনে আঁকাইতা, কাজটা শেষ। দেখো এইটা আমি ফার্স্টে লিখছি, তারপর এই অনুযায়ী চিত্র আঁকাইছি, সি যাতে এ আর বি এর যোগফল হয়, সি যাতে এ আর বি এর যোগফল হয়। ঠিক আছে, কারণ এটা সি এর উপরে ডিপেন্ডেন্সি ছিল, সি কে প্রায়োরিটি দেওয়া লাগছে এক্ষেত্রেও আগেরটার ক্ষেত্র। এবার চলো সাইন সূত্র। এইখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই। দেখো এই যে অঙ্কগুলো করাইলাম না, এটা এগুলা কিন্তু ভেক্টরেও আছে, ত্রিকোণমিতিতেও আছে। ত্রিকোণমিতিতে এগুলার প্রমাণ দেখবে অনেকবার আসছে, সিকিউতে আসে না। সিকিউ মানে সৃজনশীল ব্যবস্থার আগে যেই পরীক্ষাটা ছিল, মানে 2014 সালের আগে, তখন এগুলো আসতো, ভেক্টরেও আসতো, ত্রিকোণমিতিতেও আসতো। ত্রিকোণমিতির উপায় কেউ শিখো নাই আমি জানি, ভেক্টরেরটা শিখলে দুইটাই শিখা হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলছে এইটা। আচ্ছা, এখানে কিন্তু কারোর উপরে ডিপেন্ডেন্সি নাই। এ বি সি কোনটার থেকে বেশি বস বা বেশি প্রায়োরিটি না, সবাই ইকুয়াল। তাহলে কি করবা বলো তো? সবগুলো একই দিকে নিয়ে নাও। হ্যাঁ, সবগুলো একই দিকে নিয়ে নাও, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। ঠিক আছে, সবগুলা যদি একই দিকে নিয়ে নাও, এবার নাম দাও, কলমও গেছে, এবার নাম দাও, ত্রিভুজটার নাম এ বি সি। ঠিক আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আচ্ছা, তাই যদি হয় আমি কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0? আচ্ছা, এখানে যদিও তিনটা প্রমাণ তুমি একসাথে করতে পারবা না। ফার্স্টে এই দুইটা প্রমাণ করবা, কারণ ইকুয়াল সমান ইকুয়াল করা যায় না। এখানে তো একটা ইকুয়াল আছে, একটা ইকুয়াল থেকে তিনটা ইকুয়াল আনতে পারবা না। তোমাকে এটা প্রমাণ করতে হবে, পরে না হয় এটা প্রমাণ করলে, বা অনুরূপভাবে প্রমাণ করা যায়, লিখে দিলেই হবে। সো ফার্স্টে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করতে হলে সিরে উঠাইতে হবে। সিরে উঠানোর উপায় কি আমাকে বলো তো? সিরে উঠানোর উপায় কি?
সি দিয়ে ক্রস প্রোডাক্ট করা। ধরো সি আছে, সিকে সি দিয়ে যদি ডট প্রোডাক্ট করো সি স্কোয়ার হয়, সিকে সি দিয়ে যদি ক্রস প্রোডাক্ট করো 0 হয়ে যায় না? তাইলে সি দিয়ে ক্রস প্রোডাক্ট করি। তো ক্রস প্রোডাক্ট যদি করো, খেয়াল করো, সি ক্রস এ প্লাস সি ক্রস বি প্লাস সি ক্রস সি ইকুয়ালস টু 0 ক্রস সি। তাহলে এখানে কত হয় আমাকে বলো তো? সি ক্রস এ প্লাস সি ক্রস বি, এটা তো 0 হয়ে যায়, ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার একটা ক্রস প্রোডাক্ট অন্যদিকে নিয়ে যাও। হ্যাঁ, সি ক্রস এ ইকুয়ালস টু মাইনাস সি ক্রস বি, মাইনাস সি ক্রস বি মানে বি ক্রস সি। ঠিক আছে, এবার তুমি দুই পাশে জাস্ট মানটা নিবা, কারণ প্রমাণিত ভেক্টরের কিছু নাই, জাস্ট মানটা নিবা। সো মডুলাস দিয়ে দাও, মডুলাস অফ সি ক্রস এ, মডুলাস অফ সি ক্রস এ ইকুয়ালস টু মডুলাস অফ বি ক্রস সি। আচ্ছা, যেহেতু তুমি মানটা নিচ্ছ তাহলে এখানে ওই দিক ভেক্টর বা ইটার কোনো কাজ নেই, জাস্ট মানটা। সি ক্রস এ কত হবে আমাকে বলো তো? সি এ, সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা? সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা? এইটা না? আমাকে বলো তো, সি ভেক্টর আর এ ভেক্টর তার মধ্যবর্তী কোণ কোনটা? পায়ে পা বা মাথায় মাথা? এই যে এইটা, এইটা, এটা কত? পাই মাইনাস বি। তাহলে সি এ সাইন বি ইকুয়ালস টু সাইন পাই মাইনাস বি, আর সাইন বি একই কথা, 180 মাইনাস বি আর সাইন বি তো একই কথা। আচ্ছা, তারপর তারপর বি ক্রস সি, বি ক্রস সি কি হবে আমাকে বলো তো? বি সি সাইন বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা আমাকে বলো? মধ্যবর্তী কোণ কোনটা? এইটা, এটা কত? পাই মাইনাস এ, সাইন পাই মাইনাস এ বা সাইন এ। এখন দুই পাশ থেকে সি সি কাটা, তাহলে কত হয় আমাকে বলো তো? এ সাইন বি সমান বি সাইন এ। একটু পাঠিয়ে দাও, এ এর নিচে সাইন এ, বি এর নিচে সাইন বি, লিখলা। এতটুকু প্রমাণ হয়ে গেছে। তারপর কি লিখবা? অনুরূপ ভাবে তুমি এখানে সি দিয়ে ক্রস করছো, সিটা ভ্যানিশ। তুমি যদি এ দিয়ে ক্রস প্রোডাক্ট করতে তাহলে এই দুইটা পাইতা। লিখবা অনুরূপ ভাবে এ দিয়ে ক্রস প্রোডাক্ট করে আমরা পাই এটা সমান এইটা, সুতরাং তিনটাই সমান। হচ্ছে অনুরূপ ভাবে লিখে দিলেই হবে। বুঝতে পারলা? তো এর মাধ্যমে আমাদের ভেক্টর এই চ্যাপ্টারটা শেষ। সো লাস্টের যেটুকু পড়ালাম ভেক্টর ও জ্যামিতিক প্রমাণগুলা, ত্রিকোণমিতিক প্রমাণগুলা, এগুলো বেশ মজার, একটু মানে বিরক্তিকরও, বাট এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ এবং ভেক্টর চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট। এখন তোমার কাজ হবে তোমার বইটা খোলা, তুমি যেই বই ফলো করো না কেন প্রত্যেকটা অঙ্ক নিজে নিজে পারবা, অ্যান্ড সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করা প্র্যাকটিস শিট থেকে। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।